নমস্কার। অগোছালো একঘেয়ে মনের শান্তি টনিক শব্দকথার দ্বিতীয় গল্পের আসরে আপনাদের স্বাগত জানাই। আজ আপনাদের জন্য রইল পত্রপাঠ প্রকাশনী থেকে প্রকাশিত 4 অধ্যায় শীর্ষক বইয়ের এক বিশেষ গল্প, আপনাদের প্রিয় পায়েল সেন সিরিজের এক নতুন অনুসন্ধান কাহিনী জিঘাংসা। আমাদের এই উদ্যোগে আমাদের পাশে থাকার জন্য পত্রপাঠ প্রকাশনীকে আমরা একান্তভাবে ধন্যবাদ জানাই। গল্প শুরু করার আগে আমরা লেখিকা সম্বন্ধে 2-4 কথা জেনে নেব। লেখিকা মৌসুমী দত্তের জন্ম বর্ধমান জেলার চিত্তরঞ্জন রেল শহরে, আদি নিবাস নদিয়ার কৃষ্ণনগর। তার শিক্ষা প্রথম পর্যায়ে চিত্তরঞ্জনের ডিভি গার্লস স্কুলে। শ্রী গোপাল ব্যানার্জি কলেজ থেকে বিজ্ঞান শাখায় বটানি নিয়ে তার পড়াশোনা। ছোটবেলা থেকেই সাহিত্যের প্রতি গভীর আকর্ষণ ছিল তার। কলেজ ম্যাগাজিনে লেখা প্রকাশিত হলেও লেখালেখির আনুষ্ঠানিক সূচনা 2018 সালের প্রথম দিকে। তার প্রকাশিত এবং সমাদৃত বইগুলি হল পায়েল সেনের রহস্য রোমাঞ্চ গোয়েন্দা গল্প, পায়েল সেন সমগ্র, পায়েল সেনের গোয়েন্দাগিরি, রূপলী মৃত্যু, ভালোবাসার 12 মাসা, রহস্যবেদী ছোট নদা, কখনো ভাঁটার টানে, 4 অধ্যায়, রহস্য চতুষ্কোণ, দ্বিতীয় রিপু। এছাড়াও বিভিন্ন ম্যাগাজিনে এবং সোশ্যাল মিডিয়ার পেজে তিনি নিয়মিত লেখালেখি করেন। চলুন আজ আর দেরি না করে শুনে ফেলা যাক আমাদের বিশেষ নিবেদন পত্রপাঠ প্রকাশনী থেকে প্রকাশিত 4 অধ্যায় বই থেকে নেওয়া মৌসুমী দত্তের কলমে জিঘাংসা। সাঁওতালডিহি টাউনশিপ, পায়েল আর অনামিকার তুলতুল পিসির বাড়ি। পিসেমশাই সাঁওতালডিহি তাপবিদ্যুৎ কেন্দ্রের চিফ ইঞ্জিনিয়ার। গুটিকতক স্টাফ কোয়ার্টার নিয়ে ছিমছাম খুব ছোট্ট একটা শহর সাঁওতালডিহি। তুলতুলি পিসির একমাত্র মেয়ের চিঠি এসেছে। কলকাতা লালবাজারের স্পেশাল আইজি প্রতুল গুপ্ত স্যারের বাড়িতে পায়েল অনামিকার নিত্য যাতায়াত। নিঃসন্তান গুপ্ত দম্পতি পায়েলকে অসম্ভব স্নেহ করেন। 20-22 বছর আগে প্রতুল গুপ্ত সর্বপ্রথম সাব ইন্সপেক্টর হিসেবে জয়েন করেন বর্ধমানের সদর থানায়। পায়েলের বাবা অধীর কুমার সেন তখন বর্ধমান থানার বড়বাবু। সদ্য চাকরিতে জয়েন করার পর পায়েল অনামিকাদের বর্ধমানের বাড়ির নিচের তলায় পেইং গেস্ট হিসেবে প্রতুলবাবু কয়েক মাস ছিলেন। 26-27 বছরের এই ঝকঝকে তরুণীটি সেনবাড়ির প্রায় সকলের মন জয় করে নেন। পায়েল অনামিকা তখন ক্লাস 7-এর ছাত্রী। রোজ সন্ধ্যায় ড্রয়িং রুমে বাবা, কাকা আর অন্যান্য পুলিশ অফিসারদের আড্ডা বসত। সেই আড্ডায় যোগ দিতেন প্রতুল গুপ্ত। বাজার দর, দেশের রাজনৈতিক পরিস্থিতি, চুরি, জালিয়াতি, খুন, অপহরণের বিষয় এসব নিয়েই আলোচনা হতো। সন্ধ্যাবেলায় স্টাডি আওয়ার্সের মাঝে ফাঁকি দিয়ে পর্দার আড়াল থেকে সেই সব আলোচনায় কান পাতত পায়েল আর অনামিকা। পায়েলের অপরাধ বিজ্ঞানের প্রতি আকর্ষণটা ঠিক সেই সময় থেকেই। কিশোরী পায়েলকে প্রতুল গুপ্ত সর্বদা উৎসাহিত করতেন। এর মাস 6 বাদে সেনবাড়ি ছেড়ে প্রতুল গুপ্তের কলকাতার লালবাজারে ট্রান্সফার হয়। লালবাজারে জয়েন করার কয়েক মাস বাদে খবর এলো প্রতুল কাঠছড়া বাঁধতে চলেছেন পুরবীর সাথে। খবরটা শুনে পায়েল আর অনামিকার তো আনন্দের আর ধার ধরে না। 3 দিন ধরে বিয়ের বাড়ির আনন্দ, হইচই, খাওয়া দাওয়া সব মিলেমিশে একেকার। সেই সময় থেকেই 2 পরিবারের মধ্যে যোগসূত্র রয়ে গেছে। মিসেস গুপ্তের আন্তরিকতায় সম্পর্কের গভীরতা আরও বৃদ্ধি পেয়েছে। বর্তমানে প্রতুল গুপ্ত কলকাতার লালবাজারের স্পেশাল আইজি। পায়েল অনামিকাও কর্মসূত্রে এখন কলকাতা শহরেই রয়েছে। বর্তমানে গুপ্ত দম্পতি এই 2 তরুণীর অলিখিত অভিভাবক। যে কোনো তদন্তের কাজে পায়েল আর অনামিকাকে 100% সহযোগিতা করে থাকেন। মিঠির জন্মদিন উপলক্ষেই সাঁওতালডিহিতে বেড়াতে আসা। পুরুলিয়া জেলার রঘুনাথপুর গ্রামের এই ছোট্ট সাঁওতালডিহি টাউনশিপটাকে পায়েলের বেশ ভালো লেগে গেছে। গরমের ছুটিতে পিসির বাড়িতে আসার পর ও আর কলকাতায় ফেরার নাম করছে না। রোজ বিকেলে পিসেমশাইয়ের স্কুটিতে মিঠিকে পেছনে বসিয়ে বেরিয়ে পড়ে। কখনো বা সকালে ঠাঁঠা পোড়া রোদের মধ্যেই পুরুলিয়ার প্রত্যন্ত অঞ্চলের গ্রামগুলোতে ঘুরে ঘুরে বেড়ায়। শহুরে জীবনে অভ্যস্ত অনামিকার এই আধা মফস্বল শহরে খুব একটা ভালো লাগছে না।
বলতে গেলে একেবারেই ভালো লাগছে না। এখানে না আছে ভালো একটা রেস্তোরাঁ, না আছে ভালো শপিং মল। সন্ধ্যার পর সময় যেন কাটতেই চায় না একেবারে। কিন্তু সাঁওতালডিহি কোয়ার্টারের একটা লোভনীয় বিষয় হলো পিসিমণির হাতের রান্না। দুপুরের শুক্তো, পটল চিংড়ি, তেতো ডাল, ট্যাংরা ঝাল আর নয়তো দেশি মুরগির লাল লাল ঝোল, বিট নুন আর লঙ্কা গুঁড়ো দিয়ে কাঁচা মিঠে আম মাখা, রোজ বিকেলে ঠান্ডা লোভনীয় লিচু, তরমুজ আর নয়তো আম পোড়া শরবত। ঘেমে নিয়ে ঝোড়ো কাকের মতো এত বড় একটা ঝোলা নিয়ে ঘরে ঢুকলো পায়েল। পেছন পেছন তিরিং বিরিং করে লাফাতে লাফাতে মিঠিও এলো। এসে বলল, খুলি কঙ্কাল, ঝোলাতে আরো অনেক কিছু আছে, দিদিভাই বার করো দেখাও সবাইকে। তুলতুলি পিসি আঁচলে হাত মুখ মুছতে মুছতে রান্নাঘর থেকে ছুটে এসেছেন রীতিমতো। কঙ্কালের কথা শুনে আঁতকে উঠে বললেন, কঙ্কাল কঙ্কাল কোথা থেকে পেলি তোরা? কি অনার সৃষ্টি কাণ্ড রে বাবা। তুলতুলি যখন সবে ফার্স্ট ইয়ার তখন পায়েলের জন্ম হয়। এই সদ্যজাত জ্যান্ত বেবি ডলটা নিয়ে তুলতুলির তখন আনন্দের সীমা নেই। ন্যাপি বদলাতো, পোশাক পাল্টে দিত, সারাদিন বেবি ডলের কাছে লেপ্টে বসে থাকত। তবে ঠাম্মার কড়া নির্দেশ ছিল, তুলতুলি বেবি ডলকে ফিডিংয়ের অনুমতি কোনোদিনও পায়নি। আনাড়ি হাতে দুধ খাওয়াতে গিয়ে যদি গলায় আটকে যায় তখন আবার একটা অনর্থ বাঁধবে। তারপরেই সাঁওতালডিহির চিফ ইঞ্জিনিয়ারের সঙ্গে বিয়ে হয় তুলতুলির। সাঁওতালডিহি এসে সংসার তিনি একেবারে সাজিয়ে বসান। ভাইজি পায়েলের প্রতি তুলতুলির একটা আলাদা টান এবং এক পেশে পক্ষপাতিত্বও রয়ে গেছে। চোখ পাকিয়ে মিঠিকে তিনি ধমক দেন, তুই নিশ্চয়ই দিদি ভাইয়ের কাছে বায়না করে বনবাদার থেকে কাঠ কুটো, নুড়ি পাথর কুড়িয়ে ঝোলা ভরে নিয়ে এসেছিস। না মা, পিলচু মারান্ডি নিজে থেকে দিদিভাইকে এসব দিয়েছে। পিলচু মারান্ডি তো সাঁওতালদের ডাক্তার। অনামিকা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায়। কি কেসরে পাইল? কে ডাক্তার? ঝোলাতে কি আছে? একজন বৃদ্ধ সাঁওতাল আদিবাসী জড়িবুটি, নানা রকমের গাছগাছরা, টোটকা এসব ব্যবহার করে গ্রামের লোকের চিকিৎসা করে। ওর ওষুধে নাকি ম্যাজিকের মতো ফল দেয়। ভদ্রলোকের সঙ্গে দেখা করে এলাম। একে একে ঝোলা থেকে বের হলো গন্ডারের শিং, সারসের ঠোঁট, সাপের খোলস, কাগজে মোড়া নাম না জানা গাছের বীজ, ছোট ছোট জারে ভরা নানা রকম তরল পদার্থ আর একটা ছোট সাইজের মাথার খুলি। আর সেই খুলিটা দেখেই তুলতুলি পিসি একেবারে আঁতকে ওঠে। ওটা কি হবে রে? কি কাজে লাগবে? অমনি পায়েল হো হো করে হাসতে থাকে, বলে, ভয় পাওয়ার কিছু নেই, এটা একটা বাঁদরের মাথার খুলি। অনামিকাও আঁতকে ওঠে। তুই কলকাতায় যাবি নাকি? নয়তো এত কষ্ট করে কালেকশন কেন করলাম? ঘরের মেঝেতে ছড়ানো ছিটানো জিনিসগুলো সমীর পিসেমশাই ঝুঁকে পড়ে ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছি। বর্তমানে প্রাইভেট ডিটেকটিভ হিসেবে পায়েলের বেশ নামডাক। পায়েল অনামিকা সাঁওতালডিহি আসার পর কলিগদের ডেকে একটা গেট টুগেদারের আয়োজন করেছিলেন সমীরবাবু। পায়েল অনামিকাদের সাঁওতালডিহি আগমনে উনি বেশ গর্বিত। আশ্বাসের সুরে সমীর পিসেমশাই বললেন, আহা, তোমাদের কোনো চিন্তা নেই, সব ভালো করে প্যাকিং করে রাখো। এইসব জিনিসপত্র কলকাতায় পৌঁছানোর ব্যবস্থা আমি করে দেব, ঠিক আছে? অনামিকা বলে, পাইল, আজ দুপুর লালবাজার থেকে প্রতুল গুপ্ত স্যার ফোন করেছিলেন। বললেন তোকে নাকি ফোনে পাওয়া যাচ্ছে না, কিছু জরুরি দরকার আছে, কল ব্যাক করে নিস। তাই নাকি? আদিবাসীদের গ্রামে যখন গেছিলাম তখন আমার ফোনে টাওয়ার চলে গেছিল। মনে হয় রহস্যজনক মৃত্যুর কোনো ব্যাপারে। আজ সকালেই নিউজ পেপারে যা দেখলাম। যাই, গুপ্ত স্যারকে ফোন করি। ফোনের এ প্রান্ত থেকে যতটুকু শোনা যায় কান খাড়া করে শুনছে অনামিকা। বলেন কি? একই ঘটনার পুনরাবৃত্তি? কালী মন্দির, প্রেক্ষাগৃহের পর এবার সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রাঙ্গণ। আজকের খবরের কাগজে তো সেরকম ডিটেলসে কিছু নেই, জাস্ট বুড়ি ছোঁয়া গোছের একটা খবর। আন্দাজ করা হচ্ছে বিষক্রিয়া। আচ্ছা, বডি পোস্টমর্টমে গেছে। আগামীকাল সাঁওতালডিহিতে কিছু কাজ আছে। আগামী পরশু আমি কলকাতা ফিরছি। সিসিটিভির ভিডিও ক্লিপগুলো কি পাওয়া যাবে? অনামিকা আর ধৈর্য ধরে রাখতে পারছে না।
ক্রমাগত হাত নাড়িয়ে ইশারায় জিজ্ঞেস করে যাচ্ছে যে ঘটনাটা কি। অসময়ে ফোন আসায় মিঠিও অত্যন্ত বিরক্ত হয়েছে যেন। পিলচু মারান্ডি থেকে যা সব জিনিস নিয়ে এসেছে পায়েল দিদিভাই, ওগুলো দেখে তো একেবারেই পিলে চমকে যাওয়ার জোগাড়। কোনোটা দিদিভাই কিনে নিয়েছে, তো আবার কোনোটা পিলচু মারান্ডি ডাক্তার দিদিভাইকে এমনিই উপহার দিয়েছেন। ওগুলোর মধ্যে থেকে একটা দুটো আইটেম অবশ্য তুলতুলির পছন্দ মতো এবং তুলে নেওয়ারও কথা। বাড়ি ফেরার পথে এমনটাই কথা হয়েছে পায়েল দিদিভাইয়ের সাথে। এখন কে এক পুলিশ অফিসারের ফোন আসায় পায়েল দিদিভাই ওদিকে ব্যস্ত আর এদিকে মনোযোগই দিচ্ছে না। মিঠি হচ্ছে পায়েলের অন্ধভক্ত। আর মাত্র কয়েক বছর বাদেই বোর্ড পরীক্ষা, আর তারপরেই মিঠি কলকাতায় গিয়ে পায়েলদির ফ্ল্যাটে গিয়ে ঘাঁটি গাড়বে। ওখান থেকে পড়াশোনার সাথে সাথে জয়েন্ট এন্ট্রান্সের ট্রেনিংও নেবে। মায়েরও সেই রকমই ইচ্ছে। উফ, কি যে মজা হবে তখন। পায়েল দিদিভাইয়ের সব কিছুতে খেয়াল থাকে। ফোন অফ করেই বলল, মিঠি, তুই ওই সারসের ঠোঁট, চকমকি পাথর আর কি কি সব যেন পছন্দ তোর, তুলে নে। অনামিকা দুপুরে খাওয়ার পর বসে সব আলোচনা করা যাবে। সমীর পিসেমশাইয়ের কোয়ার্টারে লিভিং রুম মোটে 4টে। একেবারে শেষে কোণার ঘরটা উত্তরমুখী, বেশ ছিমছাম আর নিরিবিলি। খাওয়া দাওয়ার পর পায়েল অনামিকা ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। মিঠি এখন অনেক ছোট, এসব খুন খারাপির গল্প ওর না শোনাই ভালো। সারাদিনে রোদে ঘোরাঘুরির পর মিঠি একেবারে ঘুমিয়ে কাদা। বিছানার উপর গুছিয়ে বসে ল্যাপটপটাকে কোলে টেনে নেয় পায়েল। বুঝলি অনামিকা, পরপর দুটো রহস্যজনক মৃত্যু। তাই নাকি? কি রকম? প্রথম ঘটনাটি ঘটে শহরতলির একটা প্রেক্ষাগৃহে। ভিক্টিমের নাম বাদশা শীল, পেশায় পশু চিকিৎসক, ছাপোষা সংসারী মানুষ। ম্যাটিনি শোতে কিং খানের জনপ্রিয় একটা মুভি দেখতে গিয়েছিলেন 3 বছরের শিশুকন্যা এবং তার স্ত্রীকে নিয়ে। সবেমাত্র শো শেষ হয়েছে, এমন সময় প্রেক্ষাগৃহের আলো তখনও জ্বলে ওঠেনি। দরজা দিয়ে পিলপিল করে লোকজন বেরোচ্ছেন। একটু পরেই তার পরে শো শুরু হবে। বাদশার স্ত্রী রুমকি অন্ধকারের মধ্যে শাড়ি গুছিয়ে বের হতে একটু পিছিয়ে পড়েছিলেন। বাদশা তখন অনেকটাই এগিয়ে গেছে। রুমকি বাদশার কাছে পৌঁছে দেখেন বাদশা হাত চেপে ধরে যন্ত্রণায় কাতরাচ্ছেন। কি অসহ্য যন্ত্রণা! গিজগিজে ভিড়ের মধ্যে বাদশা জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়েন। ধরাধরি করে নিকটবর্তী হসপিটালে নিয়ে যাওয়া হয়। প্রথমে আশঙ্কা করা হয় হার্ট অ্যাটাক এবং তার ফলেই মৃত্যু। পরে ফরেনসিক রিপোর্টে জানা যায় তীব্র বিষক্রিয়ার ফলে স্নায়ুতন্ত্র বিকল হয়ে তার মৃত্যু ঘটেছে। অনামিকা চমকে উঠে বলে, স্ট্রেঞ্জ, কিন্তু বিষক্রিয়া ঘটালো কিভাবে? বাদশার ডান হাতে প্রায় 5 ইঞ্চি লম্বা একটা চেরা দাগ লক্ষ্য করা যায়। ক্ষত বেশি গভীর নয়, তবে রক্তক্ষরণ খুবই সামান্য। দেখে মনে হয় কেউ যেন হাতের ওপর দিয়ে ব্লেড চালিয়ে দিয়েছে। কিন্তু এই সামান্য আঘাতে বাদশার মৃত্যুর ঘটনা অবিশ্বাস্য। আসলে ব্লেড বা ছুরি বা ওই জাতীয় কোনো ধারালো অস্ত্রে বিষ মাখানো ছিল। বিষ রক্তে মিশে গিয়ে স্নায়ুকোষগুলি বিকল করে দেয়, ফলে মুহূর্তকালের মধ্যেই বাদশার মৃত্যু ঘটে। কি সাংঘাতিক ঘটনা! অত লোকজনের মধ্যে এতটাই বেপরোয়া ভাবে ব্লেড চালালো? ধরা পড়ার সম্ভাবনা প্রবল ছিল। সে তো ছিলই, কিন্তু ধরা তো পড়েনি। এতটাই অত্যন্ত ক্ষিপ্ত এবং বুদ্ধিমান। প্রেক্ষাগৃহে সিসিটিভি ছিল না? না, ছিল না। মফস্বলের সাধারণ মামুলি সিনেমা হল। তবে ওই হলের গেটে খুব কড়াকড়ি। দর্শকদের আপাত মস্তক মেটাল ডিটেক্টরের চেকিং হয়। এতটাই ওই হলের ভিতরে ধারালো অস্ত্র নিয়ে ঢুকলো কিভাবে, এখন সেটাই হচ্ছে প্রশ্ন। ছোট মফস্বল এলাকায় সবাই সবার পরিচিত। বাদশা এবং রুমকির সামনে পিছনে দুপাশেও যারা বসেছিলেন তারা অনেকেই বাদশার পরিচিত। তাদের বক্তব্য সন্দেহজনক কাউকে বিশেষ নজরে আসেনি। দ্বিতীয় ঘটনা? হ্যাঁ, দ্বিতীয় ঘটনাটা হচ্ছে গতকাল রাতে যেটা ঘটেছে। আজকের খবরের কাগজেও দেখলাম, খুব ছোট্ট করে সংক্ষিপ্ত আকারে ছেপেছে। প্রতুলগুপ্ত স্যার যেটা জানালেন সেটা হলো, গতকাল রাতে ঘটনাটি ঘটে কলকাতার একটা সাংস্কৃতিক অনুষ্ঠানে। স্থানীয় একটা ক্লাবের ব্যবস্থাপনায় মুম্বাইয়ের নামজাদা সঙ্গীত শিল্পীরা প্রোগ্রাম করতে এসেছিল।
অনুষ্ঠান বেশ জমে উঠেছে। এমন সময় দর্শকের আসনে বসা এক জনৈক ব্যক্তি হঠাৎ করে অজ্ঞান হয়ে যান। তাকে অতি সত্বর নিকটবর্তী নার্সিংহোমে নিয়ে যাওয়া হয় এবং পরীক্ষার পর ডক্টর তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃতের কারণ প্রাথমিকভাবে বিষক্রিয়া বলে অনুমান করা হচ্ছিল, কিন্তু ওই ব্যক্তিটিরও ঘাড়ের কাছে লম্বা একটা কাটা ক্ষতস্থান থেকে টাটকা রক্ত চুঁইয়ে চুঁইয়ে পড়তেও লক্ষ্য করা গেছিল। দাগ 5 ইঞ্চির মতো, ঘাড় থেকে কাঁধ পর্যন্ত সেটা নেমেছে। গভীরতা অল্প, রক্তক্ষরণও খুব বেশি নয়। আজকাল সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে সিসিটিভি থাকে, এখানেও হয়তো থাকার কথা ছিল। লাখো লাখো ভিডিও, স্টিল ফটো তোলা হয়। ওই জনৈক ব্যক্তির আশেপাশে যারা বসেছিলেন তাদের মধ্যে কেউ তো নিশ্চয়ই অনেকগুলো ফটো তুলেছেন। কলকাতা পুলিশ সকল দর্শক বন্ধুদের ছবি, ভিডিও জমা দেওয়ার অনুরোধ জানিয়েছেন। ফটো বা ভিডিও থেকে যদি ওই জনৈক ব্যক্তির অবস্থান এবং আক্রান্ত হওয়ার সময়কাল অনুমান করা যেতে পারে তাহলে ভালো হয় আর কি। এই জনৈক ব্যক্তির নাম পরিচয় পাওয়া গেছে? ভদ্রলোক একজন প্রসিদ্ধ ব্যবসায়ী, নাম অনুপম পোদ্দার। বসেছিলেন একেবারে ফার্স্ট রোর ভিআইপি চেয়ারে। সাংস্কৃতিক অনুষ্ঠান প্রথমে সুশৃঙ্খলভাবেই চলছিল। ধীরে ধীরে দর্শকদের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। অত্যন্ত জনপ্রিয় তরুণী সঙ্গীত শিল্পী গান গাইতে গাইতে স্টেজ ছেড়ে নেমে এসে দর্শকদের ভিড়ের মাঝে ঢুকে পড়েন। তখনই চূড়ান্ত বিশৃঙ্খলা সৃষ্টি হয়। সাধারণ সারির দর্শক ব্যারিকেড টপকে প্রথম শ্রেণীর ভিআইপি দর্শকদের আসনে ঢুকে পড়েন। ঠিক সেই সময়তেই অনুপম পোদ্দার জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়েন মাটিতে। ওর বাহুতে লম্বা কাটা দাগ লক্ষ্য করা গেছে। তোর কি ধারণা, খুন কি একই ব্যক্তি করছে? অনুমান করা যাচ্ছে একই ব্যক্তি, তবে নিশ্চিত করে তো কিছু বলা যাচ্ছে না। কলকাতার সাংস্কৃতিক অনুষ্ঠানে কঠোর নিরাপত্তার ব্যবস্থাও ছিল। নিরাপত্তা রক্ষীদের চোখ এড়িয়ে মাছি গলার যেখানে উপায় নেই সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানে, যাই হোক, সাংস্কৃতিক অনুষ্ঠানের গ্রাউন্ডে ঢোকার আগে নারী পুরুষ প্রতিটি দর্শকের ব্যাগ, বডি আলাদা আলাদা করে মেটাল ডিটেক্টরের মাধ্যমে চেক করা হয়। এরপরেও এমন ঘটনা ঘটল কি করে? তাজ্জব ব্যাপার। তাড়াতাড়ি কলকাতায় চল। কলকাতায় না গেলে কিছুই বোঝা যাবে না। আমরা কবে কলকাতায় ফিরছি? ফিরবো বাবু, এদিকের কয়েকটা কাজ আছে, সেগুলো সেরে নি, পরশুদিনই ফিরবো। এখানে আবার কি কাজ? একের পর এক রহস্যজনক হত্যাকাণ্ড ঘটে চলেছে, আর তুই এই সাঁওতাল পরগনায় আদারে বাদারে ঘুরে ঘুরে সময় নষ্ট করছিস। অতি সত্বর কলকাতায় ফিরলে ওই হত্যাকাণ্ডের স্থানটা একবার ভিজিট করা যেত। কোনো ক্লু পাওয়া গেলেও পাওয়া যেতে পারে। এত দেরিতে আর কিছু ক্লু পাওয়া যাবে বলে তো মনে হয় না। আমরা আগামী পরশু বাড়ি ফিরছি। সমীর পেশিমশাই গাড়িরও ব্যবস্থা করে দিয়েছেন। গরমের ছুটি শেষ। কলকাতায় ফিরেই শুরু হলো নিত্যকার কর্মব্যস্ত জীবন। পায়েল বর্তমানে একজন পাবলিক ফিগার। নবীন প্রজন্মের কাছে অনুপ্রেরণার এক উৎস হলেন গোয়েন্দা পায়েল সেন। উত্তর কলকাতার এক নামকরা বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে মোটিভেশন ক্লাসে পায়েলকে আমন্ত্রণ জানানো হয়েছে। অডিটোরিয়ামে পিন পতন নিস্তব্ধতা। সুসজ্জিত মঞ্চে মাইক্রোফোনের সামনে বক্তব্য রাখছে পায়েল। তার দৃষ্টি বারবার সামনের দিকে চলে যাচ্ছে ওই সামনের সারিতে বসা দল পুতুলের মতো দেখতে একটা মেয়ের দিকে। মেয়েটার চোখে অপার বিস্ময়, মন্ত্রমুগ্ধের মতো চেয়ে আছে পায়েলের দিকে। অনুষ্ঠান শেষে মেয়েটি দৌড়ে আসে। ম্যাম 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 আপনার কন্ট্যাক্ট নাম্বারটা একটু পেতে পারি? অবশ্যই। কি নাম তোমার? হ্যালো ম্যাম, আমার নাম রৌনিতা, বিটেক সেকেন্ড ইয়ার, ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়ি। ভেরি গুড। ম্যাম, আমার মা আপনার বিগ ফ্যান। মায়ের মুখে আপনার গল্প অনেক শুনেছি। মা একজন কর্পোরেট ইঞ্জিনিয়ার। আমার মায়ের নাম শকুন্তলা অধিকারী, নিজস্ব কোম্পানি খুলেছেন। আর আমি বিটেক কমপ্লিট করে মায়ের কোম্পানিতে জয়েন করব। অনামিকার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেয়েটা কথা শুনছিল। খুব চেনা ফেস। বিভিন্ন ফ্যাশন শো, বিউটি কন্টেস্টে এই রৌনিতাকে বেশ কয়েকবার দেখেছে অনামিকা। ভালো ডান্সার, প্রায় 10,000-এর কাছে ফ্যান ফলোয়ার্স। ইঞ্জিনিয়ারিং পড়ুয়া রনিতার তাহলে ডান্স, র্যাম্প ওয়াক এগুলো প্যাশন।
রনিতা পায়েলের দিকে তার অটোগ্রাফের খাতাটা বাড়িয়ে দেয়, বলে, ম্যাম অটোগ্রাফ প্লিজ। এরপর অনামিকার দিকে ঘুরে বলে, ম্যাম আপনার হয়তো আমাকে মনে নেই, আমি একটা ফ্যাশন শোতে পার্টিসিপেট করেছিলাম, আপনি সেই অনুষ্ঠানে বিচারকের আসনে ছিলেন। আপনি যে পায়েল ম্যামের কাজিন হন সেটা তখন জানতাম না। অনামিকা একটা মিষ্টি হাসি দিয়ে বলে, তোমাকে আমি বিলক্ষণ চিনতে পেরেছি। থাকো কোথায়? রুবি হসপিটালের কাছে একটা পিজিতে থাকি। বর্ধমানে আমাদের বাড়ি। আপনাদের বাড়িও তো বর্ধমানে। একদিন আমাদের বাসায় আসুন না ম্যাম, বাড়িতে কেবল আমি আর আমার মা থাকি। অনামিকার মুখ ফসকে বেরিয়ে গেল, বাবা। বাবার প্রসঙ্গ উঠতেই রৌনিতার মুখ যেন ম্লান, বিষণ্ণতার ছায়া, কেমন যেন কুঁকড়ে গেল। বাবা নেই ম্যাম। বলেই ও আর দাঁড়ালো না, চট করে ভিড়ভাট্টার মধ্যে মিলিয়ে গেল। বেশ কিছু ছেলে মেয়ে তারপর ঘিরে ধরেছে ওদের। কেউ অটোগ্রাফ নিতে চায়, কেউ বা আবার সেলফি। গুণগ্রাহীদের সামলাতে সামলাতে ব্যস্ত হয়ে পড়ে পায়েল আর অনামিকা। বাড়ি ফেরার পথে অনামিকা বলে, শকুন্তলা অধিকারী নামটা খুব শোনা লাগছে যেন। শোনা তো লাগবেই, উনি একজন বিখ্যাত বিজনেসওম্যান। ওর আন্ডারে প্রায় ৩০ লোক কাজ করে। রৌনিতা বলছে বটে মায়ের নিজস্ব কোম্পানি আছে। বেসিক্যালি উনি ৮-১০টা নামি দামি কুকিং এবং কসমেটিক্স কোম্পানির ডিস্ট্রিবিউটর। ওর কর্মচারীরা দোকানে দোকানে মাল সাপ্লাই করে এবং এই পেশাতে খুব কম মহিলা আসেন। বেশ ডাকাবুকো আর স্মার্ট মহিলা কিন্তু উনি। কথার মাঝেই ফোন খুলে শকুন্তলা অধিকারীর ফেসবুক প্রোফাইলটা দেখায় পায়েল। এই দেখ, এই মহিলা ডাক সাইটে সুন্দরী, বিটেক পাঠরতা, ছাত্রীর মা বলে মনেই হচ্ছে না দেখে। একাই ব্যবসা সামলাচ্ছেন, মেয়ে মানুষ করছেন। আমাদের বর্ধমানের বাড়ির কাছেই যখন থাকেন তখন এর সাথে একবার আলাপ জমালে মন্দ হয় না, কি বল? রনিতা নিমন্ত্রণ তো করলো। বর্ধমানে যখন যাব ভদ্রমহিলার বাড়ি যাব একদিন। রনিতা কলকাতায় একটা পিজিতে থাকে বলল। শকুন্তলা দেবীর এত পয়সা, ইচ্ছে করলেই মেয়ের জন্য তো একটা আলাদা ফ্ল্যাটের বন্দোবস্ত করতে পারতেন। রনিতা অন্য মেয়েদের সাথে ঠেসাঠেসি করে পিজিতে থাকে কেন? হতে পারে শকুন্তলা দেবী মেয়েকে সহনশীল এবং মিশুকে হতে শেখাচ্ছেন। অন্য কিছু আবার হতেও পারে। শুনেছি খুব সাধারণ পরিবার থেকে উনি উঠে এসেছেন এই জায়গায়। টিভি চালিয়ে নিউজটা শুনছিল অনামিকা। বাপরে, কি সাংঘাতিক কাণ্ড! একই ঘটনার পুনরাবৃত্তি। তাড়াতাড়ি দেখে যা পায়েল, টেলিভিশনে লাইভ দেখাচ্ছে। এবারে তো আরো উচ্চ পর্যায়ে ক্রাইম করেছে অপরাধী। পায়েল ইউনিভার্সিটির এক্সামের কপিটা চেক করছিল। কপি রেখে সে অমনি ছুটে আসে। ওই দেখ, মনে তো হচ্ছে একই ঘটনা। এবারে কিন্তু অনেক বেশি রিস্ক নিয়েছে অপরাধী। অবশ্য মেডিকেল রিপোর্টে না এলে নিশ্চিত করে তো কিছুই বলা যাচ্ছে না। এক প্রসিদ্ধ ইস্কন মন্দির, যার খ্যাতি ছড়িয়ে আছে দেশ বিদেশে। মন্দির ঘিরে অগুন্তি হোটেল, গেস্ট হাউস। প্রতিদিন প্রায় ২৫০-৩০০ ভক্ত এবং দর্শনার্থী ভোগ খানে খানে। শীতের মৌসুমে হোটেলগুলোতে ঠাঁই নেই অবস্থা হয়। শারজায় বসবাসকারী এক বাঙালি ভদ্রলোক নাম অয়ন মুখার্জি বিদেশ থেকে দেশে ফিরে এসে ওই মন্দির দর্শন করার উদ্দেশ্যে হোটেল বুক করেন। মন্দির চত্বরে প্রবেশের সময় মোবাইল ফোন, জুতো, ব্যাগ জমা দেওয়ার নিয়ম। এখানেও কড়া নিরাপত্তার ব্যবস্থা। খালি হাতে খালি পায়ে বিগ্রহ দর্শনের অনুমতি পান দর্শকেরা। অয়ন মুখার্জি খুব ভোরে নিজের বুক করা হোটেলের রুম থেকে স্নান সেরে মন্দিরে যান মঙ্গল আরতি কীর্তন দর্শনে। ফেরার সময় গেটের মুখে উনি অচৈতন্য হয়ে পড়ে যান। স্থানীয় নার্সিংহোমে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। ভদ্রলোকের পরনে ছিল সাদা গেঞ্জি, ট্রাউজারের ঠিক উপরে পিছনের দিকে কোমরের কাছে অনুরূপ ক্ষত, লম্বালম্বি চেরা দাগ। রক্তক্ষরণ বেশি নয়। চল অনামিকা, এক্ষুনি চল। লালবাজারের স্পেশাল আইজি প্রতুল গুপ্ত স্যারকে ফোন করি।
মৃতদেহ চাক্ষুষ প্রত্যক্ষ করতে চাই। চটপট জিন্স আর টি শার্টটা গলিয়ে নেয় পায়েল। অনামিকা, আমি গাড়ি বের করছি, তুই ঝটপটায়। অয়ন মুখার্জি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, বেশ বহু বছর ধরেই বিদেশে ছিলেন। সম্প্রতি মাস 7-8 হল স্ত্রী পুত্র সহ দেশে ফিরে পৈতৃক বাসভবনে উঠেছেন। সপরিবারে উনি ইস্কনের মন্দিরে বেড়াতে আসেন। মন্দির সংলগ্ন একটা হোটেলেই উঠেছিলেন তিনি। আগের দিন সন্ধ্যায় সপরিবারে সন্ধ্যা আরতি দর্শন করেছেন। তখনও কোনো অঘটন ঘটেনি। পরদিন ভোরে উঠে উনি প্রসাদ সংগ্রহ করতে একাই মন্দিরে যান। স্ত্রী পুত্র তখন হোটেল রুমেই ছিল। তারপরেই এই অঘটন। পায়েল প্রতুল গুপ্তকে অনুরোধ করে, স্যার, ইস্কনের মন্দিরের ভিকটিমের বডিটা দেখার ব্যবস্থা করে দিন। আগের ঘটনাগুলো চাক্ষুষ প্রত্যক্ষ করতেও পারিনি, এবার সুযোগটা হাতছাড়া করা একেবারেই উচিত না। প্রথমে অচৈতন্য অবস্থায় অয়ন মুখার্জিকে নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। ডক্টর অয়ন মুখার্জিকে মৃত ঘোষণা করে। মুখে মুখে রটে যায় চাঞ্চল্যকর অস্বাভাবিক মৃত্যুর ঘটনা। কিভাবে যেন খবর চলে যায় সংবাদ মাধ্যমের কাছে। মন্দিরের রিপোর্টারদের থই থই ভিড়। পুলিশ এসে কোনো রকমে পরিস্থিতি সামাল দেয়। পুলিশের কড়া নির্দেশ, বডি এবার ময়না তদন্তে যাবে। ময়না তদন্তের পর বডি নিশ্চয়ই অয়ন মুখার্জির বাসভবনে নিয়ে যাওয়া হবেই। অয়ন মুখার্জির বাসভবনে গেলে বডি দেখার সুযোগ মিলবে। তবে অয়ন মুখার্জির বাসভবনের ঠিকানা দিন এবং বডি দর্শনের পারমিশনের বন্দোবস্তটা করে ফেলুন। দক্ষিণ কলকাতার ঢাকুরিয়ার আমরি হাসপাতালের কাছে অয়ন মুখার্জির বাসভবন। অয়ন মুখার্জির বাসভবনে লোকে লোকারণ্য। নানা বেসরকারি টিভি চ্যানেলের রিপোর্টাররা এসে ভিড় জমিয়েছে। গেটে পুলিশ কনস্টেবল মোতায়েন আছে। পায়েল আর অনামিকা প্রতুল গুপ্তের পেছন পেছন দোতলায় উঠে আসে। দোতলার বারান্দায় চিৎ করে শুইয়ে রাখা হয়েছে অয়ন মুখার্জির দেহ। ময়নাতদন্ত শেষে মৃতদেহ আবার সেলাই করে আগের মতো অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা করা হয়েছে। চেহারা দেখে মনে হচ্ছে ইনি কোনো হেজি পেঁজি লোক নন। নিটোল স্বাস্থ্য, নাকের তলায় পাতলা গোঁফ, নিপুণভাবে কামানো দাড়ি, কিন্তু মুখটা যন্ত্রণায় কুঁচকে গেছে। পরনে দুধ সাদা টাওয়েল গেঞ্জি আর কালো ট্র্যাকস্যুট। কোমরের কাছটায় গেঞ্জিটা কিছুটা তোলা রয়েছে। 5 ইঞ্চি অংশ জুড়ে লম্বা একটা চেরা দাগ লক্ষ্য করা যাচ্ছে। ভিড়ভাট্টার মধ্যে আততায়ী পিছন থেকে সন্তর্পণে গেঞ্জি তুলে ভিকটিমের কোমরের কাছটা কোনো একটা অস্ত্রের আঘাতে চিরে দেয়। পায়েল কাছে এগিয়ে গিয়ে জায়গাটার বেশ কয়েকটা ছবি তুলে নেয়। ক্ষত বেশি গভীর নয়। গেঞ্জিতে রক্তের দাগ লেগে আছে, তবে খুবই সামান্য। ঝুঁকে পড়ে অনেকক্ষণ ধরে জায়গাটা ভালো করে নিরীক্ষণ করল পায়েল। মনে যা হচ্ছে, তীক্ষ্ণ ধারালো কোনো বস্তু দিয়ে পেছন থেকে আকস্মিক আক্রমণ করেছে আততায়ী। অস্ত্রে বিষ মেশানো ছিল, কিন্তু কিছু বোঝার আগেই ভিকটিমের রক্তে বিষ মিশে যায় আর স্নায়ুতন্ত্র বিকল হয়ে যায় এবং সাথে সাথেই অয়ন মুখার্জির মৃত্যু। কিন্তু প্রশ্ন হচ্ছে, ছুরি বা ব্লেড থাকলে মেটাল ডিটেক্টরে তা তো ধরা পড়ার কথা। বহু বছর বিদেশে ছিলেন অয়ন মুখার্জি, তাহলে এই দেশে ওর শত্রুই বা থাকতে পারে কি? পৌরসভার লোকেরা একে একে এগিয়ে আসে। এবার বডি ছেড়ে দিতে হবে। ডুকরে কেঁদে উঠলেন এক ভদ্র মহিলা। সম্ভবত ইনি হচ্ছেন অয়ন মুখার্জির স্ত্রী। একজন মধ্যবয়স্ক পুরুষ ব্যস্ত হয়ে সব দিক সামলাচ্ছেন। অনামিকাকে ডেকে পায়েল নিচু স্বরে বলে, ওই দেখ, ওটা অয়ন মুখার্জির ছেলে। ও এবার ওর বাবার মুখাগ্নি করতে যাবে। ছেলেটিকে চিনতে পারছিস? সেদিন ইঞ্জিনিয়ারিং কলেজের মোটিভেশন ক্লাসে এই ছেলেটাই ছিল না? আরে তাই তো, আরো কতগুলো চেনা মুখ দেখছি। ওই দেখ, সেদিনের ইঞ্জিনিয়ারিং কলেজ ক্যাম্পাসের ছেলে মেয়েগুলো, ওরা সব অয়ন মুখার্জির ছেলের বন্ধু বান্ধব। খবর পেয়ে ছুটে এসেছে মনে হচ্ছে। অয়ন মুখার্জি চাকরি সূত্রে থাকতেন সারজাদে। দেবোত্তম ওনার একমাত্র ছেলে। ছেলের বোর্ড পরীক্ষা ভালো হওয়ায় অয়নবাবু এদেশে আসেন। উত্তর কলকাতার একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে এসে ভর্তি হয়। বর্তমানে অয়নের কলকাতার ঢাকুরিয়ার বাড়িতে স্ত্রী ইলোরা
এবং পুত্র দেবোত্তম থাকতেন। অয়ন প্রতি বছর দোলযাত্রার সময় কলকাতায় আসতেন এবং স্ত্রী পুত্রকে নিয়ে ইস্কনের মন্দিরে যেতেন। অপরাধী অয়নের দৈনন্দিন জীবনযাত্রার খোঁজ খবর তো রাখতই। অয়ন ইস্কনের মন্দিরে বেড়াতে গেলে সেও পেছন পেছন যায়। অয়নকে অনুসরণ করে তারপর মন্দিরের ভেতরে ঢুকে পড়ে। আগের দিন সঙ্গে স্ত্রী পুত্র থাকায় সুযোগটা করে উঠতে পারেনি, কিন্তু পরদিন ভোর ভোর আবার ধাওয়া করে অয়নকে এবার নিপুণভাবে হত্যা করার কার্যে সে কার্যসিদ্ধি করে। প্রতুলগুপ্ত দেবোত্তমকে প্রশ্ন করে, অয়ন মুখার্জির মোবাইল ফোনটা কার কাছে? মোবাইল ফোনটাকে পাওয়া যাচ্ছে না। শাশ্বত আঙ্কেল জানে? কে শাশ্বত আঙ্কেল? নমস্কার, আমি শাশ্বত রায়, অয়নের বন্ধু। অয়নের মোবাইল ফোন আমার কাছে আছে। দেবোত্তমের ফোন পেয়ে ভোরবেলা গাড়ি নিয়ে ইস্কনের মন্দিরে ছুটে যাই। হাজার হাজার সাধারণ মানুষের ভিড় এবং রিপোর্টারদের প্রশ্নের জেরায় এই অসহায় পরিবারটি তখন টালমাটাল, পাগল পাগল অবস্থা। পুলিশেরও দেখা নেই। ওই সময় অয়নের মোবাইল ফোনটা চুরি যাওয়ার আশঙ্কা ছিল। হাসপাতাল থেকে অয়নের বডি পোস্টমর্টমে যাওয়ার আগে আমি ওর পকেট থেকে ফোনটা সরিয়ে নিজের কাছে রেখে দিই। এই যে অয়নের ফোন। এই অপরাধে আপনারা আমাকে গ্রেপ্তার করতে পারেন, তবে তার আগে এই সংকটটা কাটুক, দাহকার্য সম্পন্ন হোক, দেবোত্তমকে নিয়ে শ্মশান ঘাট ঘুরে আসি। আমি কোথাও পালাবো না, কথা দিচ্ছি। ভদ্রলোকের কথাবার্তা এবং আচার আচরণের মধ্যে ফুটে উঠছে একটা আলাদাই ব্যক্তিত্ব। এরই মধ্যে পায়েলকে অনামিকা বলে ওঠে, পায়েল, মাটার ওর পেন্সটা কি বলে তোর মনে হয়? বিষ মাখানো ছুরি, কাঁচি, ব্লেড এসব মেটালিক বস্তু নয়। তবে কি হতে পারে? একজন আততায়ী একই পদ্ধতিতে পরপর তিনটি হত্যাকাণ্ড ঘটালো। এই তিনজন ব্যক্তির উপর হত্যাকারীর যে তীব্র আক্রোশ আছে বোঝা যাচ্ছে। তিনজন ব্যক্তির পরস্পরের মধ্যে হয়তো কোনো যোগসূত্র আছে। হতে পারে এরা একে অপরের পরিচিত এবং একসাথে মিলে কোনো এক সময় আততায়ীর সঙ্গে শত্রুতা করেছিল। আততায়ীর সঙ্গে ভিকটিমদের পরিচয় এবং শত্রুতা থাকলেও ভিকটিমরা একত্রিত হয়ে হত্যাকারীর হত্যা করেছিল বা ক্ষতি করেছিল, এমনটা না হওয়াটাই স্বাভাবিক। কেন? ভেবে দেখ, হত্যাকাণ্ডগুলো ঘটার পর সংবাদ মাধ্যমে খবরটা কিন্তু বেশ হাইলাইট হয়েছিল। এ খবর কানে পৌঁছায়নি এমন লোকের সংখ্যা কিন্তু খুবই কম। নিজের অপকর্মের সঙ্গে যুক্ত এক ব্যক্তি খুন হয়েছেন শুনলে অন্য ব্যক্তিরা ভয় পেত, সাবধানও হয়ে যেত, মনের সুখে পাবলিক প্লেসে ভিড়ভাট্টার মধ্যে ঘুরেও বেড়াতো না। আবার এমনও হতে পারে যে খুন হয়ে যাওয়া ব্যক্তিরা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আততায়ীর ক্ষতি করছিল। এই অদ্ভুত পদ্ধতিতে কে কে খুন হলো, তুই তাদের বায়োডাটা সহ একটা বিস্তারিত বিবরণ দে আমাকে। ঘটনাগুলো পর্যবেক্ষণ করে মন দিয়ে। পায়েল নিজের ল্যাপটপের স্ক্রিনটা অনামিকার দিকে ঘুরিয়ে দেয়। এই দেখ, একটা ফাইল বানিয়েছি। দেখ, ফার্স্ট ভিকটিম নাম বাদশাহ শীল, স্ত্রীর নাম রুমকি শীল, পেশায় পশু চিকিৎসক, বয়স 36, খুন হন প্রেক্ষাগৃহে। সেকেন্ড ভিকটিম নাম অনুপম পোদ্দার। অনুপম পোদ্দার একজন প্রসিদ্ধ ব্যবসায়ী, প্রমোটারির কাজে তার বেশ নামডাক। বয়স 52, সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশেষ অতিথি হয়ে ভিআইপি চেয়ারে বসেছিলেন। অনুষ্ঠান চলাকালীন ভিড়ভাট্টার মাঝে তাকে হত্যা করা হয়। পুলিশ ওই সাংস্কৃতিক অনুষ্ঠানের অসংখ্য ভিডিও ক্লিপ এবং স্টিল ফটো কালেক্ট করেছে। এই ছবিগুলোতে অনুপম পোদ্দারের সহকারী বৃন্দ ছাড়া আরও কয়েকটি অচেনা মুখ লক্ষ্য করা যাচ্ছে, যারা অনুপমের মৃত্যুর কোলে ঢলে পড়ার আগের মুহূর্তকাল পর্যন্ত ওর পাশে ছিল। ওদের মধ্যে একজন পাতলা চেহারার কোমর পর্যন্ত লম্বা চুলের মহিলাকেও দেখতে পাওয়া যাচ্ছে, যিনি গানের তালে তালে বেশ শরীর তোলাচ্ছেন। একজন বিটে পুরুষ, মাথায় ঝাঁকড়া ঝাঁকড়া চুল, আর একজন প্যাকাটি মার্কা ছেলে, গালে চাপ দাড়ি। অনুপমের অচৈতন্য হয়ে যাওয়ার পরে এদেরকে আর দেখতে পাওয়া যায় না।
পায়েল উত্তেজিত হয়ে বলে ওঠে, দেখি দেখি সেসব ছবি। এই দেখ। প্রচুর আলোর ঝলকানি, প্রতিটি ছবি এবং ভিডিও অস্পষ্ট এসেছে। হত্যাকারী কে বলে? পুলিশের সন্দেহ। অনুপম পোদ্দারের সহকারীদের জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। তারা বলেছেন, ওই সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্যোক্তারা কতগুলি গেস্ট কার্ড দিয়েছিলেন আমাদের স্যার অনুপম পোদ্দারকে। স্যারের সঙ্গে আমরা অনুষ্ঠান দেখতে যাই। বেশ কিছুক্ষণ অনুষ্ঠান চলার পর শেষে জনপ্রিয় সঙ্গীত শিল্পী স্টেজে ওঠেন। উত্তাল দর্শক উদ্দাম নৃত্য শুরু করে। তখন শিল্পী গান গাইতে গাইতে স্টেজ ছেড়ে দর্শকদের মাঝে এসে নেমে পড়েন। দর্শক উত্তেজিত হয়ে পড়ে। সাধারণ শ্রেণীর দর্শকরা ব্যারিকেড ভেঙে হুড়মুড় করে ভিআইপি শ্রেণীর দর্শকদের জায়গায় ঢুকে পড়ে। নিরাপত্তা রক্ষীরা ঠেসাঠেসি ভিড় সামলাতে ব্যস্ত। আর তক্ষুনি স্যার অজ্ঞান হয়ে পড়ে যান। আমরা ভেবেছিলাম হার্ট অ্যাটাক, পরে পোস্টমর্টমে জানা গেল বিষক্রিয়ায় মৃত্যু। স্যারকে পরিকল্পনা করে হত্যা করা হয়েছে। ব্যারিকেড ভাঙার ঘটনা আকস্মিক। ব্যারিকেড নাই ভাঙতে পারত। খুনি অসম্ভব রিস্ক নিয়েছিল। কিন্তু কেন? অনুপমের সঙ্গে খুনির ঠিক কিসের শত্রুতা? থার্ড ভিকটিম অয়ন মুখার্জি, বয়স 55, যার দেহ কেবলমাত্র আমরা প্রত্যক্ষ করার সুযোগ পেয়েছি। পেশায় ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। এত বছর শারজায় কর্মরত ছিলেন। ইস্কন মন্দির প্রাঙ্গণে তিনি খুন হন। এখানেও সিসিটিভি ক্যামেরার ভিডিও ক্লিপগুলি সংগ্রহ করা হয়েছে এবং দেখা যাচ্ছে অয়ন মুখার্জি ভোরবেলায় আরতি দেখতে দেখতে মৃত্যুর কোলে ঢলে পড়েন। এখানে ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে মন্দির চত্বরে লোকে লোকারণ্য হয়ে রয়েছে। ঠেসাঠেসি ভিড়। ওনার আশেপাশে অনেক বিদেশিনী বাচ্চাকে কাঁধে চাপিয়ে এবং এক দেহাতি পুরুষ, তার পাশে তার স্ত্রীও রয়েছেন। একজন বেশ লম্বা শর্ট কার্লি হেয়ারের মহিলা আর একজন ঘোমটা টানা মহিলা। ঘোমটা টানা মুখটা খুব একটা ভালো করে দেখা যাচ্ছে না। আচ্ছা, আরও একজন সাধারণ চেহারার পুরুষ, এই যে অয়ন মুখার্জির স্ত্রী ইলোরা এবং তার একমাত্র পুত্র দেবোত্তম সেই সময় হোটেলের রুমে ঘুমোচ্ছিলেন। ভোরবেলায় অয়নের সঙ্গে আরতি দেখতে তারা যাননি। ইলোরা বলেছেন অয়ন কখন বেরিয়ে যান উনি টেরও পাননি। ইন্টারকমে তাকে ফোন করে জানানো হয় যে অয়ন মুখার্জি মন্দির চত্বরে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন এবং তাকে অতি সত্বর হাসপাতালে নিয়ে যেতে হবে। খবর পেয়ে তিনি এবং তার ছেলে ঘটনাস্থলে ছুটে যান। অনামিকা লাফিয়ে ওঠে, এখানে ঘোমটা টানা মহিলাটাই খুনি। খুনি হলো অয়নের বউ ইলোরা। অয়ন বেরিয়ে যেতে ও ঘোমটা টেনে মন্দিরে যায়। সিসিটিভিতে ধরা পড়ার ভয়ে ঘোমটা বেশি করে টেনে দেয়। অয়নকে মেরে আবার চুপি চুপি ঘরে চলে আসে। আমি শিওর। পায়েল চোখ কপালে তোলে। তুই কনক্লুশনে পৌঁছে গেলি? কি দিয়ে মারলো? আর তুই কিভাবে শিওর হচ্ছিস? ইয়েস 100% শিওর। মার্ডার ওয়েপেন্স খোঁজার কাজ পুলিশের। ইলোরাকে একটু চাপ দিলেই বেরিয়ে পড়বে। একটু বেশি ন্যাকা টাইপের মহিলা। ইলোরার আচার আচরণ আমার সুবিধার লাগেনি। আমি দেখেছি ইলোরা অভিনয় করছিল বটে, তবে সদ্য স্বামীহারা শোকার্ত চেহারা কিন্তু নজরে পড়েনি আমার। আমি দেখেছি। আর ওই লোকটা শাশ্বত রায় অত লোকের মধ্যে ইলোরাকে নিয়ে কিরকম আদিক্ষেতা করছিল। ইলোরা, এবার একটু জল খাও। ইলোরা, তোমার মাথা ধরেছে? ওষুধ দেব? একটু রেস্ট নাও প্লিজ। অনামিকার বলার ধরন দেখে পায়েল হেসে ফেলে। ওই শাশ্বত রায় ভদ্রলোক অয়ন মুখার্জির খুব ঘনিষ্ঠ একজন বন্ধু। হত্যাকাণ্ডের পর টিভিতে যখন লাইভ দেখাচ্ছিল, শাশ্বত রায় সবচেয়ে বেশি হাইলাইট হয়েছে। অয়ন মুখার্জির বডি স্ট্রেচারে করে নিয়ে যাওয়ার সময়, অ্যাম্বুলেন্সে তোলার সময় শাশ্বত রায়কে দেখা গেছে। তুই মন্দ বলিসনি। শাশ্বত রায় এবং ইলোরার আচরণ বড্ড দৃষ্টিকটু লাগছে। অয়ন মুখার্জির ছেলে দেবোত্তম দেখলাম শাশ্বত রায়ের বেশ ন্যাওটা। শাশ্বত আঙ্কেলের উপর ভরসা করছে খুবই। শাশ্বত রায় সম্পর্কে ডিটেলে খবরও দরকার। আচ্ছা, প্রতুল গুপ্তকে একটা ফোন করি। স্যার, অয়ন মুখার্জির আকস্মিক অকাল মৃত্যুতে আমরা অত্যন্তভাবে মর্মাহত। স্বর্গীয় অয়ন মুখার্জিকে শ্রদ্ধা জ্ঞাপন এবং ওর পরিবারের প্রতি সমবেদনা জানাতে
পরলৌকিক ক্রিয়াকর্মের দিন আমরা অয়ন মুখার্জির বাড়িতে উপস্থিত থাকতে চাই। অয়ন মুখার্জির পরিবারকে একটু জানিয়ে দেবেন। প্রতুল গুপ্ত হেসে বলেন, অয়ন মুখার্জির বাড়ির একেবারে অন্দরমহলে প্রবেশ। আপনি থাকবেন তো? ফোন নামিয়ে রেখে পায়েল বলে, বুঝলি অনামিকা, অয়ন মুখার্জির হত্যাকাণ্ডের সঙ্গে অন্যান্য হত্যাকাণ্ডের একটা যোগসূত্র আছে। জট খুলতে হবে একেবারে শেষ থেকে। মার্ডার ওয়েপন্সে তীব্র প্রকৃতির বিষ মেশানো রয়েছে। প্রতি ক্ষেত্রেই আক্রান্ত হওয়ার সাথে সাথেই ভিকটিমের মৃত্যু। ফরেন্সিক রিপোর্ট এলে বিষের প্রকৃতিটা বোঝা যাবে। এতটাই বিষ সংগ্রহ করতো কোথা থেকে এবং কিভাবে, সেটাও একটা বিশাল বড় প্রশ্ন। ওই রোববার ঠাম্মার জন্মদিন, মনে আছে তো? আগামীকাল শনিবার, কলেজ ছুটি। কাল আমরা বর্ধমান যাচ্ছি, গোছগাছ করে নে। বর্ধমানের বাড়িতে আজ একটা উৎসবের আমেজ। বাড়িতে কেউই নিমন্ত্রিত নন। বাবা, মা, কাকা, কাকিমা, পায়েল, অনামিকাকে নিয়ে ঠাম্মার জন্মদিনে একটা ঘরোয়া অনুষ্ঠান। সাঁওতালডিহি থেকে পিসিমণিরা আসতে পারেননি, তবে মিঠি চলে এসেছে। পিসে মশাইয়ের অফিসের কাজের চাপ তো অত্যাধিক। গতকাল মিঠিকে পৌঁছে দিয়ে উনি আবার সাঁওতালডিহি ফিরে গেছেন। ঠাম্মা তো শুদ্ধ শাকাহারী, তাই মা কাকিমা মিলে নিরামিষের পঞ্চব্যঞ্জন রান্না করছেন। বিকেল হতেই পায়েল আর অনামিকা বার্থডে কেক আর ঠাম্মার জন্য গিফট কিনতে বেরিয়েছে। ছোট্ট একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে সন্ধ্যাবেলায়। কেকের দোকানের সামনে স্কুটিটা স্ট্যান্ড করতেই একটা মেয়ে ছুটে আসে। মেয়েটাকে তারা চিনতে পারে, রৌনিতা। সেই যে প্রথমে আলাপ হয়েছিল, সে বলেছিল যে সে টুকটাক ফ্যাশন শো করত, ওর মায়ের নাম শকুন্তলা অধিকারী। আরে আপনারা চিনতে পারবেন, একটু একটু শুরুর দিকে মনে করুন, সেই সেমিনার হল, সেই, হ্যাঁ ধরতে পেরেছেন। এবার দেখুন ব্যাপারটা কি হচ্ছে। তাই রৌনিতাকে দেখে অনামিকা তো ছিটকে 7 হাত দূরে সরে গেছে। দৌড়ে দাঁড়িয়ে রীতিমতো তিরিং বিরিং করছে, রৌনিতা, আগে তুমি তোমার কুকুর সামলাও। কারণ রৌনিতার হাতে একটা কুকুর ধরা। রৌনিতার হাতে চেন দিয়ে বাঁধা ইয়া বড় সাইজের ইংলিশ ককার স্পেনিয়াল। অনামিকার তো কুকুরে ভীষণ ভয়। ঝিলিক, তোমার ম্যামের যা কুকুরে ভয়, উনি তোমার বাড়ির ত্রিসীমানা মারাবেন ভেবেছ? গাড়ি থেকে নেমে এলেন কালো শাড়ি পরিহিতা এক ঝলমলে ব্যক্তিত্বশালী মহিলা। ইনি শকুন্তলা দেবী, একজন বিজনেস ম্যাগনেট। নমস্কার, আমি শকুন্তলা অধিকারী। ঝিলিক মানে রৌনিতার মা। আপনারা আমাদের বাড়ি চলুন, জিমি কামড়াবে না, ও ওয়েল ট্রেন্ড। পায়েল এগিয়ে যায়। নমস্কার, আমি পায়েল সেন। শকুন্তলা দেবী, আপনার কথা অনেক শুনেছি। আপনার সঙ্গে পরিচয় করার বহু দিনের ইচ্ছা ছিল। ব্যবসায়িক জগতে গ্রাসরুট থেকে একা লড়ে যেভাবে আপনি সাফল্যের উচ্চ শিখরে পৌঁছেছেন, সেটি আজকের প্রজন্মের ছেলে মেয়েদের কাছে সত্যিই দৃষ্টান্ত। আপনার এই লড়াকু মনোভাবকে আমি অসম্ভব শ্রদ্ধা করি। আমাদের বাড়িতে আজ একটা ছোট্ট অনুষ্ঠান আছে, খুব কাছেই আমাদের বাড়ি, হাঁটা পথ। আপনারা যদি একবার আমাদের বাড়িতে আসেন, ঠাম্মার খুব ভালো লাগবে। কোনো অসুবিধে নেই, চলুন তাহলে আমি আর রৌনিতা আপনাদের বাড়ি যাই। ড্রাইভার জিমিকে নিয়ে বাড়ি চলে যাক। শকুন্তলা দেবী এক কথায় জন্মদিনের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে রাজি হয়ে গেলেন। অনামিকা বলে উঠল, রৌনিতা, তোমার কলেজের বন্ধু দেবোত্তম, ওর বাবা মারা গেছেন। ওদের বাড়িতে সেদিন তোমাদের ব্যাচের সবাইকে দেখলাম, তোমাকে দেখলাম না তো। দেবোত্তমের বাবা মারা গেছে? কই, জানি না তো। আমি তো মাইগ্রেশন নিয়ে বর্ধমান কলেজে এসে ভর্তি হয়েছি, সেই কারণেই হয়তো খবরটা পাইনি। আসলে মেয়েকে কলকাতায় পাঠিয়ে খুব একা হয়ে পড়েছিলাম। কলকাতা থেকে ছাড়িয়ে এনে তাই বাড়ির কাছে বর্ধমান ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি করলাম। বাড়িতে থাকলে ও আমার ব্যবসার কাজে সহযোগিতাও করতে পারবে। এরই মাঝে পায়েল আঙুল দেখিয়ে বলল, এই যে এই গলিতে আমাদের বাড়ি। বর্ধমানের কার্জন গেটের কাছে পুরনো সাবেকি আমলের খুব সাধারণ একটা দোতলা বাড়ি। বাবা কাকার 51বর্তী সংসার। বাবা ছিলেন কেন্দ্রীয় সরকারের একজন সৎ নিষ্ঠাবান রিটায়ার্ড অফিসার।
কাকার ব্যবসা রয়েছে। ঠাম্মা আভারানী দেবী সংসারের কর্ত্রী। আভারানী দেবীর জন্মদিনের খুব সাধারণই একটা ঘরোয়া অনুষ্ঠান হয়েছে। তাতে সাবলীলভাবে যোগ দিলেন শকুন্তলা দেবীও। অহংকার বা আত্মগরিমার ছিটে ফোটাও প্রকাশ পেল না ওর ব্যবহারে। সবাই মিলে কুইজ, আন্তাক্ষরী, মেমোরি গেম খেলে একেবারে হই হই করে কাটালো সন্ধেটা। পায়েলের সঙ্গে মেমোরি গেমে আজ পর্যন্ত কেউ পেরে ওঠেনি, কিন্তু এই প্রথম শকুন্তলা দেবীর কাছে পরাস্ত হলো পায়েল। সবাইকে চমকে দিয়ে আড্ডা গল্পের ফাঁকে এসে হাজির হলো একটা ডেলিভারি বয়। একগুচ্ছ সাদা রজনীগন্ধা আর ইয়া বড় সাইজের বরফ সাদা রঙের বার্থডে কেক। ঠাম্মা নিরামিষাশী, দুধ সাদা থান পরে। বাড়িতে এসে শকুন্তলা দেবী সেটা লক্ষ্য করেছেন, তাই সাদা ফুল আর সাদা রঙের কেক। নিশ্চয়ই বাড়িতে ঢোকার মুখে বাড়ির নম্বর আর নেমপ্লেটটাও লক্ষ্য করেছিলেন। তারপর ড্রয়িং রুমে বসে বসে কথার ফাঁকে ফোন করে অর্ডার করে ফেলেছেন ঠাম্মার বার্থডে গিফটটা। কেউ কিচ্ছু টের পায়নি, সবাই তো রীতিমতো তাজ্জব। ঠাম্মা তো অবাক হয়ে বিস্ময়ে কথা বলতেই ভুলে গেছেন। এরপর মা কাকিমার হাতের রান্না খুব তৃপ্তি করে খেলেন রৌনিতা এবং শকুন্তলা। বিদায়ের মুহূর্তে পায়েল বলল, ম্যাম, আপনার কথায় বারবার উঠে আসছে লিঙ্কন চাইল্ডেন। ওর লেখা ইউটোপিয়া বইটা আপনার সংগ্রহে আছে? হ্যাঁ আছে তো, তোমার চাই? শকুন্তলা দেবীর ব্যবহার অত্যন্ত আন্তরিক। কথাবার্তার ফাঁকেই শকুন্তলা দেবী পায়েল আর অনামিকাকে আপনি ছেড়ে তুমি সম্বোধনে নেমে এসেছেন। হ্যাঁ, ইউটোপিয়া আমার চাই। বেশ তো, আমি এসে দিয়ে যাব একদিন। এ বাড়ির রান্নার স্বাদ ভুলতে পারছি না, ঘন ঘন আসতে হবে দেখছি। মা কাকিমা এমন প্রশংসা শুনে তো উচ্ছ্বসিত হয়ে উঠল। রান্না করতেই ইচ্ছে করে না, ওরা সবাই কলকাতায় থাকে, আমরা বুড়ো বুড়ি কত খাবো। তোমরা মা মেয়ে দুটিতে মিলে চলে এসো মাঝে মাঝে, একটা দুটো নতুন রেসিপি ট্রাই করব। রাতে বেডরুমে বসে কথা হচ্ছে দুই বোনের। অনামিকা বলে, কি অমায়িক ব্যবহার শকুন্তলা দেবীর। এত বড় বিজনেস ওম্যান, বুঝতেই দিলেন না। আচ্ছা, রৌনিতার বাবা কে? কেউ জানে না। শকুন্তলা দেবী সিঙ্গল মাদার, উনি ডিভোর্সি না উইডো এটা কেউই জানে না। বেশ শিক্ষিত, রুচিশীল একজন মহিলা, দেখে শ্রদ্ধা হয়। তবে রৌনিতা মায়ের কোনো গুণ পাননি। মেয়েটা কেমন যেন একটু বোকা বোকা টাইপস। এত বড় ব্যবসা কেউ চালাতে পারবে? আগে নাকি টুকটাক মডেলিং করতো, এখন ছেড়েও দিয়েছে। সত্যি রৌনিতা একটু বোকা টাইপের। প্রচুর টাকা দিয়ে ম্যানেজমেন্ট কোটায় ওকে কলকাতার নাম করা বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি করেন শকুন্তলা। তারপর আবার ছাড়িয়ে নিয়ে বর্ধমানে ভর্তি করলেন। এখন থেকেই অল্প অল্প করে ব্যবসার কাজকর্মের ভার মেয়েকে দিতে চান উনি। কিন্তু কুকুর ছাড়া কিছু বোঝে না রৌনিতা। ছোট থেকেই কুকুর ওর সঙ্গী। জিমি নাকি ওর 3 নম্বর কুকুর। কিন্তু যাই বলো, মেয়েটা কিন্তু অদ্ভুত রকমের সুন্দরী। চোখের তারা দুটো নীল মায়াবী, দেখলেই চোখ ফেরানো যায় না। মডেলিংটা ছাড়লো কেন কে জানে। ঘুমিয়ে পড়, আগামীকাল সকালে আমাদের কলকাতা রওনা দিতে হবে। অয়ন মুখার্জির শ্রদ্ধানুষ্ঠানের নিমন্ত্রণ পাওয়া গেছে, ওটা মিস করতে চাই না। অনামিকা হি হি করে হেসে ওঠে। বিয়ে নয়, জন্মদিন নয়, কায়দা করে তুই শ্রাদ্ধানুষ্ঠানের নিমন্ত্রণ বাগালি, পারিস বটে। পরদিন বর্ধমান স্টেশনে ট্রেন ঢোকার মুহূর্তে পায়েল অনামিকার হাতটা ধরে টানতে শুরু করে। চল চল, ওদিকে চল। আরে তাড়াতাড়ি চল, জেনারেলি উঠতে হবে। আমাদের রিজার্ভেশন আছে এসি কম্পার্টমেন্টে, জেনারেলে কেন উঠবো? বেশিক্ষণের জার্নি তো নয়, ট্রেনটা ফাঁকাই আছে, জেনারেলি বসার সিট পেয়ে যাবো। চ। পায়েলের এই সিদ্ধান্ত নেওয়ার পেছনে কোনো উদ্দেশ্য তো নিশ্চয়ই আছে। অনামিকা আর কোনো প্রশ্ন করে না। দেখে শুনে একজন বয়স্ক মহিলার পাশের সিটে গিয়েই বসল পায়েল। মহিলাকে জিজ্ঞেস করলো, বর্ধমান থেকেই তো উঠলেন, যাবেন কোথায়? যাবো ব্যান্ডেল।
বর্ধমানেই তো আমার বাড়ি, তাই ওখান থেকেই উঠলাম। তা তোমরা তোমরা কোথা থেকে? আমরাও বর্ধমান। সংক্ষেপে উত্তর দেয় পায়েল। ভদ্রমহিলা ব্যান্ডেলে নেমে যাবেন, তার হাতে বেশি সময় নেই। আপনাকে চিনি, আপনি রৌনিতার কে হন? ব্যান্ডেলে কোথায় যাচ্ছেন? কেসটা কি রে? অনামিকা কনুই দিয়ে ঠেলা মেরে জিজ্ঞেস করে। পায়েল ফিসফিস করে বলে, রনিতা এই মহিলার সঙ্গে ওর কুকুরের একখানা ছবি ফেসবুকে পোস্ট করেছিল। ওর ফেসবুক প্রোফাইলে এই মহিলার একাধিক ছবি আমি দেখেছি। মনে হয় মহিলা শকুন্তলা দেবীর পরিবারের খুব ঘনিষ্ঠ। মহিলা কিছু না বুঝে হাঁ করে তাকিয়ে থাকেন। কে? কার কথা বলছো? রৌনিতা, ওর মা শকুন্তলা দেবী। ও, তুমি ঝিলিকের কথা বলছো? এখন তো আর ওদের বাড়ি যায় না, আগে ওদের কুকুরের দেখাশোনা করতাম। আমার নাম বাসন্তী। সারাদিন ওই বাড়িতে থাকতাম, খেতাম, মেয়েটার হুকুম হাকুম শুনতাম। তারপর ওর মা একদিন বলল, তোমাকে আর কাজে আসতে হবে না। ওদের বাসায় রনি তার বাবাকে দেখেছেন কোনোদিন? না বাবু। অন্য কোনো আত্মীয় স্বজনের আসা যাওয়া ছিল না ওদের বাড়িতে? শকুন্তলা দিদিমণির এক মাসি মাঝে মাঝে আসতে। আচ্ছা, এখন রৌনিতার কুকুরের দেখাশোনা কে করে? জানি না বাবু, কে করে কে করে না তা আমি কি জানি। বাসন্তী যেন এবার একটু বেশি সতর্ক এবং শঙ্কিত হয়ে পড়ল। ধীরে ধীরে দেখা যাচ্ছে দু এক কথায় উত্তর দিয়ে কাজ সারছে। এরপর ওকে আর বেশি কিছু জিজ্ঞেস করাটা ভালো দেখায় না। অয়ন মুখার্জির বাড়িতে এই নিয়ে দ্বিতীয়বার পায়েল অনামিকার পদার্পণ। আজ বাড়ির গৃহকর্তার ভূমিকায় শাশ্বত রায়। পরনে সাদা পায়জামা পাঞ্জাবি, করজোড়ে অতিথিদের আপ্যায়ন করেছেন উনি। প্রশস্ত হলঘরে রাশি রাশি ফুলে ঢাকা অয়ন মুখার্জির ইয়া বড় সাইজের একটা ছবি রাখা। ছবির একপাশে বসে ইলোরা, চোখ দুটো বন্ধ, চোখ দিয়ে জল ঝরে যাচ্ছে অবিরত। ঠোঁট দুটো একটু তীর তীর করে কাঁপছে। হলের এক প্রান্তে কয়েকজন সহপাঠীর সঙ্গে নিচু স্বরে কথাবার্তা বলছিল দেবোত্তম। পায়েল অনামিকাকে দেখে এগিয়ে এলেন শাশ্বত রায়। ভ্রু কুঁচকে বললেন, আপনি কি প্রাইভেট ডিটেকটিভ? এই পরিচয়টা আগে জানা ছিল না তো। হ্যাঁ, আমি প্রাইভেট ইনভেস্টিগেটর। তদন্তের প্রয়োজনে কিছু জিজ্ঞাসাবাদ আছে। বলুন, কি জানতে চান? আপনার পরিচয়, এই বাড়ির সঙ্গে আপনার কি যোগসূত্র? আমি অয়নের ক্লাসমেট, একসঙ্গে বিটেক করেছি। তারপর অয়ন চাকরি নিয়ে সারজা চলে যায়। আমিও বহু বছর দেশের বাইরে নিউ জার্সিতে ছিলাম, তবে আমাদের মধ্যে যোগাযোগ ছিল। দেশে ফিরে আসার পর আবার পারিবারিক বন্ধন দৃঢ় হয়। আপনার পরিবার? আমার স্ত্রী, কন্যা ও দেশেই রয়ে গেছে। ওরা দেশে কেন ফেরেননি? নীলাঞ্জনা মানে আমার স্ত্রী ও দেশের লোভনীয় বেতনের চাকরি ছেড়ে আসতে রাজি হলো না। আপনি একেবারে পাকাপাকি করেই দেশে ফিরে এলেন? হ্যাঁ, এখানে এসে আমি আর অয়ন সবেমাত্র শেয়ারে ব্যবসা শুরু করেছিলাম, আর তার মাঝে এই অঘটন। অনামিকা এবার দুম করে একটা প্রশ্ন করে, আপনার পরিবারের সঙ্গে কি আপনার একেবারেই যোগসূত্র বিচ্ছিন্ন? ভদ্রলোক চোখ তুলে আবারও নামিয়ে নিলেন। একটু থমকালেন যেন। মেয়ের সঙ্গে ফোনে কথা হয়, মেয়ের মায়ের সঙ্গেও হয়। অয়ন মুখার্জির কি কোনো শত্রু ছিল? মানে এইভাবে মেরে ফেলার কারণ কি হতে পারে? এদেশে অয়নের শত্রু থাকার কথা নয়। আমি বহুদিন দেশের বাইরে, অয়নও তাই। তবে অয়নের বউ ছেলে 2 বছর আগে দেশে ফিরে এসেছে। ওর ছেলে দেবোত্তম কলকাতায় ইঞ্জিনিয়ারিং পড়ে। এমনও হতে পারে
খুনির টার্গেট ছিল অন্য কেউ। ভিড়ভাট্টার মধ্যে ভুল করে অয়নকে। আচ্ছা, অয়ন মুখার্জির মৃত্যুর খবর আপনি ঠিক কোন সময় জানলেন? খুব ভোরে দেবোত্তম ফোন করে আমায় জানায়। আমি তখনই কলকাতা থেকে গাড়ি নিয়ে ঘটনাস্থলে ছুটে যাই। অয়ন মুখার্জির স্টাডি রুমে বসেই কথা হচ্ছিল। অনেকগুলো ফটো কোলাজ করে বাঁধিয়ে দেওয়ালে টাঙিয়ে রাখা হয়েছে। বন্ধুদের সঙ্গে কম বয়সে অয়ন মুখার্জির নানা গ্রুপ ফটো আর কি। পায়েল দেওয়ালের দিকে এগিয়ে যায়। আচ্ছা শাশ্বতবাবু, এই ছবিটা নিশ্চয়ই আপনাদের কলেজ জীবনের। ছবিতে আপনি, অয়ন মুখার্জি এবং আপনার স্ত্রী নীলাঞ্জনা দুজনেই রয়েছেন। আপনি এবং আপনার স্ত্রী কি ব্যাচমেট ছিলেন? চমকে ওঠে শাশ্বত। হ্যাঁ, নীলাঞ্জনা আমার ব্যাচমেট। নীলাঞ্জনা আর অয়ন একই ডিপার্টমেন্টে ছিল। আমি টেক্সটাইলে। অয়নের মাধ্যমে নীলাঞ্জনার সঙ্গে আমার পরিচয়। তো ম্যাডাম, আপনি নীলাঞ্জনাকে কিভাবে চিনলেন? পায়েল হাসতে হাসতে বলে, খুব সহজ, একটু চোখ কান খোলা রাখলেই জানা যায়। আপনার ফেসবুক প্রোফাইলে নীলাঞ্জনার ছবি না থাকলেও আপনার মেয়ে রাকার ছবি আছে। রাকার একাধিক ছবিতে আপনাকে ট্যাগ করা। রাকার প্রোফাইল থেকে আপনার স্ত্রী নীলাঞ্জনাকে আমি তখনই চিনে নিয়েছি। শাশ্বত দেওয়ালের ছবির দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছেন। বহুবার এ বাড়িতে এসেছি, এই ছবিটা আমার আগে নজরে পড়েনি তো। নীলাঞ্জনার বর্তমান চেহারার সঙ্গে ছবির চেহারার অনেক তফাৎ। সত্যি আপনার অবজারভেশন তারিফ না করে পারছি না। অয়ন মুখার্জি তো চলে গেলেন, এবার কি আপনি ব্যবসা গোটাবার মনস্থির করছেন? এত দূর এগিয়ে আসার পর ব্যবসা গোটাবার কোনো প্রশ্নই আসছে না। অয়নের শেয়ারের অংশীদার বর্তমানে ওর ছেলে, সুতরাং ব্যবসা যেমন চলছিল তেমনই চলবে। ইলোরা চোখ বন্ধ করে পাথরের মূর্তির মতো অয়ন মুখার্জির ছবির পাশে চুপ করে বসে আছে। ওর সঙ্গে কথা বলা গেল না। অয়নের ছেলে দেবোত্তমকে ঘিরে রেখেছে ওর কয়েকজন বন্ধু বান্ধব। পায়েল এগিয়ে যেতেই ওরা সবাই উঠে দাঁড়ায়। একটা স্মার্ট চৌখস টাইপের ছেলে এগিয়ে আসে। বসুন ম্যাম। দেবোত্তম খুব ভেঙে পড়েছে। বলছে বাবার যদি কোনো রোগে মৃত্যু হতো কিংবা যদি কোনো অ্যাক্সিডেন্টেও মারা যেত মেনে নিতাম, কিন্তু খুন, এটা কিছুতেই ও মেনে নিতে পারছে না। ম্যাম, আমার মনে হচ্ছে কোনো মিস্টেকের ফলে অয়ন মুখার্জি মার্ডার হয়েছেন। বদ্ধ উন্মাদ এক সিরিয়াল কিলার, একের পর এক খুন করেই চলেছে। আমি প্রত্যেকটা ভিকটিমের বায়োডাটা নিয়েছি ম্যাম। একজনের সঙ্গে অন্যজনের কোনো লিঙ্ক নেই। অয়নের বাবা সবে মাত্র দেশে ফিরলেন। তোমার নাম কি? আমার নাম নীল। নীল, এই পরিস্থিতিতে তোমরা বন্ধুরা দেবোত্তমের পাশে থেকো। স্বাভাবিক হতেও কি একটু সময় দাও। এই নাও আমার কন্ট্যাক্ট নাম্বার, প্রয়োজনে ফোন করতে পারো। ওকে, আমি চলি। অয়ন মুখার্জির বাড়ি থেকে বের হতেই প্রতুল গুপ্ত স্যারের সঙ্গে সাক্ষাৎ। স্যার, নতুন কিছু ক্লু পেলেন? ফরেন্সিক রিপোর্ট ওটা এসছে? রিপোর্টের খবর শুনলে চমকে উঠবে। এই হত্যাকাণ্ড অত্যন্ত উর্বর মস্তিষ্কের কাজ। আজ রাতে ডিটেলসে সব জানাবো। অনামিকা বলে, স্যার, একটা ইনফরমেশন আছে। কি ইনফরমেশন? শাশ্বত রায় এখন পাকাপাকিভাবে অয়ন মুখার্জির বাড়ি থাকতে শুরু করেছে। কি ডেসপারেট আর চক্ষু লজ্জাহীন ভাবতে পারছিস? কে বলল? একজন স্পাই ফিট করে রেখেছি। অয়ন মুখার্জির বাড়ির ওপর 24 ঘন্টা নজরদারি করে। ওরা কে কখন কোথায় যায় সবকিছু নোট করে রাখে। শাশ্বত রায় ক্রমাগত করাঘাত করে চলেছেন। ইলোরা, ইলোরা, দরজা খোলো। তুমি এত ভেঙে পড়লে দেবোত্তমের কি হবে? ওর কথা ভেবে দেখেছো একবার? ইলোরা কাঁদতে কাঁদতে বলে, আমি আর ভাবতে পারছি না। ঈশ্বর আমার আর কত পরীক্ষা নেবেন বলতে পারেন। একই এই সাংঘাতিক রকমের খুনের ঘটনা সবার মুখে মুখে ঘুরছে, তারপর আবার আপনার আমার অবৈধ সম্পর্কের এক মুখরোচক খবর তৈরি করেছেন মিডিয়া। আমরা নাকি পরিকল্পনা করে অয়নকে হত্যা করেছি।
অয়নের হত্যাকারীর সন্দেহভাজনদের তালিকার প্রথমেই আমার আর আপনার নাম। পুলিশ উপযুক্ত প্রমাণ পেলেই আমাদের লকআপে তুলবে। দেবোত্তমের মনে যে কি অবস্থা অনুমান করতে পারছেন? শান্ত হও ইলোরা, বোঝার চেষ্টা করো। আগের দিন সারা রাত অয়ন তোমার উপর অকথ্য অত্যাচার চালিয়েছিল। তোমার পৈতৃক বাড়ি বিক্রির জন্য তোমাকে চাপ দিচ্ছিল। সেসব তুমি আমাকে ফোনে জানিয়েছিলে। তোমার উপর অত্যাচার হচ্ছে শুনে ভোর হতেই আমি গাড়ি নিয়ে ছুটছিলাম ইস্কন মন্দিরের উদ্দেশ্যে। রাস্তায় যেতে যেতে শুনলাম অয়ন খুন হয়ে গেছে। প্রচন্ড ভয় পেয়েছিলাম। একবার ভাবলাম কলকাতা ফিরে যাই, এই খুনের কেসে জড়িয়ে যেতে পারি। তারপর দেবোত্তম বারবার ফোন করলো। আঙ্কেল, মা ভীষণ কান্নাকাটি করছে, একবার এসো, আমরা খুব বিপদে পড়েছি। একমাত্র তোমাদের কথা ভেবে পাগলের মতো বিপদের মুখে ছুটলাম। মিডিয়া এসেছিল ইস্কন মন্দিরের নিউজ কভার করতে। পেয়ে গেল আর একটা তাজা খুনের খাস খবর। ওদের আর পায় কি? যেভাবে তোমাকে আর দেবোত্তমকে জেরা শুরু করেছিল, তার উপর সাধারণ দর্শকদের পিলপিল ভিড়। পুলিশের আসার নামগন্ধ ছিল না। আমি না গিয়ে পৌঁছলে ওই পরিস্থিতিতে তুমি তো মরে যেতে। তাই যেতাম, ওটাই ভালো ছিল। ও দেশে থাকলে অয়নের অত্যাচারে কতবার মরে যাওয়ার কথা ভেবেছি। ছেলে নিয়ে এদেশে এসে একটু শান্তিতে থাকবো ভেবেছিলাম, তার হলো কই? ওকে কে মারলো আপনি জানেন? আপনি জানেন? তোমার স্বামীকে তুমি ভালো করেই চেনো। কত মানুষের কত রকম ক্ষতি করেছে, তাদের মধ্যে কেউ হয়তো প্রতিশোধ নিল। আচ্ছা, ও টাকা পয়সা কোথায় রেখেছে তুমি জানো? আমি কিছু জানি না। কোটি কোটি টাকা সঞ্চিত আছে যে, এমনটা তো নয়। ওর সবটাই দেখনদারি ছিল। লোকে যা বলছে বলুক, ভয় পেও না। পুলিশ ঠিক আসল হত্যাকারীকে খুঁজে বের করবে। এইভাবে কতদিন ঘরে বসে কান্নাকাটি করবে? তৈরি হয়ে নাও। অনেকদিন বাড়ির বাইরে যাওনি, চলো কোথাও ঘুরে আসি, তোমার ভালো লাগবে। কোথায় যাব? কাছেই একটা নতুন শপিং মল খুলেছে, এই সপ্তাহে ডিসকাউন্ট চলছে। সেদিন বাড়ি এসে ডিসকাউন্ট কুপন দিয়ে গেল। চলো দেখে আসি, কিছু পছন্দ হলে কিনে নাও। অনেকদিন পর বাড়ির বাইরে বেরিয়ে ওর বেশ ভালোই লাগছে। জীবন আজ এক অজানা উড়ানের দিকে বয়ে চলেছে। কলেজে পড়তে পড়তে সম্বন্ধ আসে। পাত্র সুদর্শন, সুচাকুরে ইঞ্জিনিয়ার। বাবা সম্বন্ধটা লুফে নিয়েছিলেন। বিয়ের পর চাকরিতে বেটার অফার পেয়ে ইলোরাকে নিয়ে সোজা সারজা চলে যায় অয়ন। কিছুদিন পর দেবোত্তমের জন্ম হয়। অয়ন নারী লোলুপ, হিংস্র, স্বৈরাচারী। একদিনের জন্যও শান্তি পায়নি ইলোরা। দিন দিন অয়নের অত্যাচারের পরিমাণ বেড়েই চলেছিল। দেবোত্তম পড়াশোনার জন্য দেশে চলে এলে ইলোরাও ওর সঙ্গে এদেশে চলে আসে। সামান্যই পরিচয় ছিল অয়নের বন্ধু শাশ্বতর সঙ্গে। দেশে ফেরার পর পরিচয় গাঢ় হতে থাকে। অয়ন শাশ্বতর সঙ্গে যৌথভাবেই ব্যবসার পরিকল্পনা নেয়। বিপুল পরিমাণে অর্থলগ্নি করবে এমনটা আশ্বাসও দেয়। ইলোরা জানে অয়নের ব্যাংকে অত টাকা নেই। এরপরই তো অয়ন খুন হয়ে গেল। এখন মা ছেলের নির্ভরতা, একমাত্র আশ্রয়স্থল, সবই শাশ্বত। বহুদিন পর মাকে বাইরে বের হতে দেখে দেবোত্তম খুব খুশি। অনামিকা, ফরেন্সিক রিপোর্ট তো সাংঘাতিক কথা বলছে। মেঝেতে বসে নিবিষ্ট মনে অনামিকা নেল আর্ট করছিল। ম্যানিকিউটার বক্স ছড়িয়ে ছিটিয়ে ফেলে রেখে লাফ দিয়ে পায়েলের পাশে গিয়ে বসে। পায়েলের চোখ ম্যানিকিউটার কিটের দিকে। ব্ল্যাক কালারের টিউবটা দেখে পায়েল জিজ্ঞেস করে, ওটা কি রে অনামিকা? পলিজেল। কি কাজে লাগে? নেইল এক্সটেন্টে ব্যবহার হয়। শুটিং এর সময় পোশাকের রঙের সঙ্গে মিলিয়ে আর্ট করা ডিফারেন্ট কালার অ্যান্ড কম্বিনেশনের আর্টিফিশিয়াল লং লেন্থের নেইলগুলোকে পলিজেল লাগিয়ে অরিজিনাল নখের উপর বসিয়ে দেয়। আজকাল নেইল আর্ট আর নেইল এক্সটেনশনের ফ্যাশন উঠেছে খুব। তারপর
কি বলছিলি যেন? ফরেন্সিক রিপোর্ট কি বলছে? ফরেন্সিক রিপোর্টে ভিকটিমের রক্তে পাওয়া গেছে সাংঘাতিক বিষ, ব্র্যাটাকোটক্সিন। শরীরের প্রবেশ করার মুহূর্তকালের মধ্যে স্নায়ুতন্ত্র বিকল করে দেয়। সোনালি হলুদ বা কমলা সবুজ, পিঠের দিকে সোনালি স্ট্রাইপস, একটা ছোট পেপার ক্লিপের আকারে 2 ইঞ্চির গোল্ডেন পয়জন ডার্ট ফ্রগ, ভয়ঙ্কর বিষধর। এই পয়জন ডার্ট ব্যাং তার চামড়া দিয়ে ব্র্যাটাকোটক্সিন বিষ নিঃসরণ করে। এই বিষের সংস্পর্শে এলে মৃত্যু অবধারিত। 1 গ্রাম ব্র্যাটাকোটক্সিন বিষে মারা যেতে পারেন 15,000 মানুষ। সাঁওতালডিহির পিলচু মারান্ডি ডাক্তারের মুখে এটা শুনেছিলাম, এই ব্র্যাটাকোটক্সিন বিষের গল্প। শুধু ব্যাং নয়, এই বিষ এক বিশেষ পাখির শরীরেও থাকে। জীবন্ত ব্যাঙের পিঠে ডার্টের ডগা ঘষলেই সেখানে বিষ লেগে যায়। সেই বিষ শুকিয়ে গেলেও পরবর্তী 1 বছর পর্যন্ত ডার্টে সক্রিয় থাকে। বিষ সংগ্রহের পর ব্যাঙটিকে অক্ষত অবস্থায় ছেড়ে দেওয়া হয়। মধ্য আমেরিকা বা কলম্বিয়ায় রেইন ফরেস্ট চোকো এবং এম্বোরা সম্প্রদায়ের আদিবাসীরা শিকারের সময় তীর বা বানে এই বিষ মাখিয়ে নেয়। অনামিকা বাকরুদ্ধ হয়ে পায়েলের কথা শুনছে। তবে তো এতটাই সাংঘাতিক জিনিয়াস। জিনিয়াস তো অবশ্যই। সেদিন একটা ফরেন জার্নাল বুকে পড়ছিলাম, চোরাচালানকারীরা চোরাই পথে কোটি কোটি টাকার ব্র্যাটাকোটক্সিন পাচার করছে। হত্যাকারী সম্ভবত চোরা কারবারিদের থেকেই বিষ কিনেছে। কি সাংঘাতিক ব্যাপার ভাবতে পারছিস? অনেকদিন তো হলো। অয়ন মুখার্জির হত্যাকাণ্ডের কিছু ক্লু মিলল? পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে, কিন্তু কোনোই সুরাহা হয়নি। মিডিয়া কদিন খুব হইচই করলো, এখন আবার সব চুপচাপ। সবেমাত্র ওপেন হয়েছে বিশাল আকৃতির শপিং মল অরিয়ন। পাবলিসিটির জন্য এরা শুরুতে নানা রকম সব লোভনীয় অফার দিচ্ছে, তার সঙ্গে বাম্পার গিফট কুপন। আর মাত্র 22 দিন পরেই দুর্গাপুজো, তাই শপিং মলে তিল ধারণেরও জায়গা নেই। শপিং মলের প্যাসেঞ্জার লিফটে ঠেসাঠেসি ভিড়। অতীতে টপ ফ্লোর থেকে লিফট নামলো ফার্স্ট ফ্লোরে। ফার্স্ট ফ্লোরেই এক্সিট গেট। লিফটের দরজা খুলতেই একে একে লোকজন বাইরে বের হচ্ছে। হঠাৎই লিফটের দরজার সামনে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়লেন একজন ভদ্রলোক। একজন হিজাব পরিহিত মুসলিম মেয়ে ব্যস্তস্যস্ত হয়ে হনহনিয়ে বেরিয়ে যাচ্ছিলেন এক্সিট গেট দিয়ে। অমনি কোথা থেকে ছুটে আসে স্লিভলেস ফ্রক পরিহিতা, পাতলা হিলহিলে চেহারার এক স্মার্ট তরুণী সুন্দরী। 2 হাতে ধরা তার উদ্যত রিভলভার। হ্যান্ডস আপ! পালাবার চেষ্টা করবেন না, একদম পালাবার চেষ্টা করবেন না শকুন্তলা দেবী, আপনার খেল খতম। অন্যদিক থেকে অপর এক তরুণী শকুন্তলা দেবীকে ধরার জন্য ছুটে আসছে। অনামিকা, সাবধান! একদম কাছে যাবি না, খামচে দেবে। ওর ফলস নালে ব্র্যাটাকোটক্সিন বিষ রয়েছে। ও ভিকটিমকে নখ দিয়ে আঁচড়ে হত্যা করে। ব্র্যাটাকোটক্সিন বিষ রক্তে মিশে সাথে সাথে মৃত্যু হয় ভিকটিমের। এই কারণেই মেটালিক ডিটেক্টরে ওরা ধরা পড়ে না। আমি আন্দাজ করেছিলাম ওর নেক্সট টার্গেট হবে শাশ্বত রায়। হিলহিলে চেহারার স্মার্ট তরুণী আর কেউ নয়, ছদ্মবেশে স্বনামধন্য ক্রিমিনোলজিস্ট পায়েল সেন। ওদের চারপাশ থেকে ঘিরে দাঁড়িয়েছে শপিং করতে আসা অজস্র লোকজন। ভয়ে কেউ সামনে যেতে সাহস পাচ্ছেন না। অতি উৎসাহী কিছু মানুষজন আবার চটপট স্মার্টফোন বের করে পটাপট ছবি, ভিডিও এসব তুলতে শুরু করেছেন। ঠিক তখনই জনতাকে স্তব্ধ করে এক পৈশাচিক কাণ্ড ঘটালেন শকুন্তলা দেবী। পিলে চমকে যাওয়া অট্টহাসি হাসতে হাসতে নিজের 2 হাতের নখ দিয়ে নিজের মুখ চোখ নির্মমভাবে রক্তাক্ত করতে শুরু করলেন তিনি। সে এক হাড়হিম করা দৃশ্য। কয়েক মুহূর্তকাল মাত্র। তারপরেই শপিং মলের ফ্লোরে লুটিয়ে পড়ল শকুন্তলা দেবীর নিথর দেহটা। কয়েক ফুটের দূরত্বে পড়ে রয়েছে দুটো মৃতদেহ। শপিং করতে আসা মানুষজনেরা পাগলের মতো ছোটাছুটি করছেন। কেউ গিয়ে লুকিয়েছে টয়লেটে, তো কেউ গিয়ে গা ঢাকা দিয়েছে ঝোলানো মডেলের পেছনে। প্রচণ্ড ভয় পেয়ে গেছেন তারা, আবার না কোনো হত্যাকাণ্ড ঘটে যায়। কেউ কেউ তো ভয়ে আবার উচ্চস্বরে কান্নাকাটিই শুরু করে দিয়েছেন। মলের ভেতরে বাইরে কেউ ঢুকতে বা বের হতে তো পারছেন। সিকিউরিটি গার্ড দরজা বন্ধ করে দিয়েছে।
মিনিট 10 মধ্যেই সেখানে বিশাল এক পুলিশ ফোর্স এসে উপস্থিত হয়। সম্ভবত আগে থেকেই ইনফরমেশন দেওয়া আছে। পায়েল ঝুঁকে পড়ে শকুন্তলা দেবীর নিথর দেহটা লক্ষ্য করছিল। অনেকক্ষণ দেখার পর বলল, দেখ অনামিকা, নেলগুলোকে আবার ফাইল করে ধারালো আর তীক্ষ্ণ করেছে। ওই নেলগুলোতে কিন্তু বিষ মাখানো। ওর অনুমানই সঠিক। ওর হাত দুটো প্লাস্টিকের স্কিন টাইট গ্লাভস দিয়ে কনুই পর্যন্ত ঢাকা রয়েছে। বিষ যাতে নিজের শরীর স্পর্শ না করে তাই এই সতর্কতা। গ্লাভসের ওপর দিয়ে আঠার সাহায্যে ফলস নেলগুলো লাগিয়েছে। পুলিশ ডেড বডি দুটোকে মর্গে পাঠিয়ে দিয়ে পুলিশ ফ্লোরে চক লাইন টেনে দেয়। শপিং মলটিকে বন্ধ রাখার জন্য সাময়িকভাবে নির্দেশ দেয় পুলিশ। শকুন্তলা দেবীর আত্মহননের দৃশ্যটা ভয়ানক, তাই শপিং মলের সিসিটিভির ফুটেজও ব্যান করে দেওয়া হয়। আড্ডা বসেছে প্রতুল গুপ্ত স্যারের ড্রয়িং রুমে। পায়েল, অনামিকা, আইজি প্রতুল গুপ্ত স্যার এবং আরও 2-1 পুলিশ অফিসার। মিসেস গুপ্তা চা নাস্তা পরিবেশন করছেন। অনামিকা বলে, পায়েল, তুই যেমন যেমন নির্দেশ দিয়েছিলি ঠিক সেইভাবেই কাজ করে গেছি আমি। কিন্তু শকুন্তলা দেবী যে খুনি, এ কথা তোর মনে হলো কেন? সে এক লম্বা কাহিনী। পায়েলের কথা শুনে প্রতুল গুপ্ত বলে ওঠেন, এই যে পরপর খুনের ঘটনাগুলো ঘটেছে, এই ঘটনাগুলোর সঙ্গে শকুন্তলা দেবীর কি যোগসূত্র? তাহলে সবার প্রথমে পশু চিকিৎসক বাদশার শিলের প্রসঙ্গে আসি। মেয়ে রৌনিতা শকুন্তলা দেবীর প্রাণভ্রমরা। বৃত্তি পরিচয়হীন মেয়ে মানুষ করতে তিনি অনেক ত্যাগ স্বীকার করেছেন। হাজার হাজার টাকা খরচ করেছেন, অনেক ছলচাতুরির আশ্রয় নিয়েছেন, বারবার স্কুল বদল করে বর্ধমানে থিতুও হয়েছে। 14-15 বছর বয়সেই রৌনিতা প্রচারের আলোয় চলে আসে। অপূর্ব সুন্দরী রৌনিতা মডেলিং জগতে বেশ নাম করে ফেলেন। রৌনিতা আবার ডগ লাভার। মা সারাদিন ব্যবসার কাজে ব্যস্ত, মেয়ের রাত দিনের সঙ্গী একটা কুকুর। রৌনিতা কুকুর অন্তঃপ্রাণ। ওর পোষ্য কুকুরের একটু 19 থেকে 20 সমস্যা হলেই ছুটে যেত পশু চিকিৎসক বাদশার কাছে। সুযোগ পেয়ে সরল সাদাশীতে রৌনিতাকে বারবার যৌন নিগ্রহ করত বাদশা। এই ঘটনায় রৌনিতা অসুস্থ এবং মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়ে। পড়াশোনা, মডেলিং সবই বন্ধ হয়ে যায়। শকুন্তলা মেয়ের এই নিগ্রহের ঘটনা জানতে পেরে হিংস্র সাপুদের ন্যায় জ্বলে ওঠে এবং নিজের জীবনে তিনি বহুবার প্রতারিত এবং নিগৃহীত দুটোই হয়েছেন। সরল সাদাসিধে 16 বছরের তরুণী কন্যার জীবনে এমন বিপর্যয় প্রতিশোধের আগুন তার জ্বলে ওঠে। শকুন্তলার আসল রোজগার ছিল অবৈধ ব্যবসার মাধ্যমে। তিনি চোরা কারবারি চালাতেন আন্তর্জাতিক স্তরে। ব্যবসার নিরাপত্তার কারণে উনি আইনি সহায়তা নেননি। নিগ্রহের ঘটনা পুলিশকে জানাননি। মেয়ের নামে কুৎসারটারও বিশাল একটা ভয় ছিল। লোক জানাজানির ভয়ে কাজের লোক বাসন্তীকেও ছাড়িয়ে দেন। রৌনিতা পোষা কুকুর নিয়ে বারবার একাই ছুটে যেত পশু চিকিৎসক বাদশা শিলের কাছে। রৌনিতার পোষ্যের হাজারো ঝামেলা ছিল। আজ কুকুর খাচ্ছে না, কাল পটি করছে, মেডিসিন চাই। বাদশা প্রথমে রৌনিতার পরিচয়ে শকুন্তলা দেবীর দাপট প্রতিপত্তির কথা জানত না। সাধারণ পরিবারের বোকাশোকা মেয়ে ভেবে রৌনিতাকে যৌন নিগ্রহ করে। রৌনিতার পরিচয় পেয়ে বাদশা ভয় পেয়ে বর্ধমান শহর ছেড়ে অন্য শহরে পালিয়ে যায়। মাইনে করা লোকের মাধ্যমে বাদশার গতিবিধির উপর 24 ঘন্টা নজর রাখতেন শকুন্তলা দেবী। খবর আসে বাদশা প্রতি রবিবার ফ্যামিলি ম্যাটনি শোতে মুভি দেখতে যায়। শকুন্তলার ডিস্ট্রিবিউটরের ব্যবসা লোক দেখানি। আসল ব্যবসা আন্তর্জাতিক স্তরের চোরা কারবারির। ওর আন্ডারে বিশাল একটা গ্যাং রয়েছে। তারা সাপের বিষ, দুষ্প্রাপ্য ঔষধি গাছগাছরা, আদিবাসীদের থেকে জলের দামে কখনো বা বিনা পয়সাতেই সেসব সংগ্রহ করে নিয়ে আসে। এইসব জিনিস সীমান্ত দিয়ে চোরাই পথে বিদেশে সাপ্লাই হয়। বিদেশ থেকে দুর্মূল্য ভেষজ ঔষধি, প্রকৃতিজাত রাসায়নিক পদার্থ চোরাই পথে এদেশে আসে। চোরাচালানকারী মারফত সাপের বিষের সঙ্গে মরণঘাতী বিষ ব্যাটাকোটক্সিন এদেশে আসতো এবং কোনোভাবে ওই বিষের সন্ধান শকুন্তলা পেয়েও গিয়েছিল। কি সাংঘাতিক!
আর তখনই শকুন্তলা দেবী মানুষ মারার এক ভয়ঙ্কর পদ্ধতি অবলম্বন করেন। ফলস নেলের ডগায় সামান্য ব্রাটাকোট্যাক্সিন। এরপরে ভিড়ভাট্টা অন্ধকারের মধ্যেই লোকজনের চোখ ধুলো দিয়ে নখের আঘাতে ভিকটিমকে হত্যা। কিং খানের হিট মুভি চলছে, হল হাউসফুল। ছদ্মবেশে বাদশার পরিবারের ঠিক পিছন সিটে টিকিট কাটেন শকুন্তলা দেবী। মুভি শেষ হতেই অন্ধকারের মধ্যে ভিড় ঠেলে একেবারে বাদশার কাছে চলে যান। বাদশার হাতে নখের আঁচড় দিয়ে উনি দ্রুত পায়ে হল থেকে বেরিয়ে পড়েন। গাড়ি স্ট্যান্ড থেকে বের করেন। বাদশা যখন জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়েছে, শকুন্তলা দেবী ততক্ষণে নিজের গাড়িতে উঠে বাড়ির দিকে রওনাও হয়ে গেছেন। হত্যাকাণ্ড ঘটানোর সময় শকুন্তলা দেবী একা ঘটনাস্থলে যেতেন, একাই গাড়ি ড্রাইভ করতেন। অসম্ভব ঝুঁকিপূর্ণ কাজ। বাদশা শিলের ফরেন্সিক রিপোর্টে তীব্র ব্যাটাকোটক্সিন বিষের পরিচয় পাওয়া যায়। এই বিষ প্রকৃতিজাত। পিসিমণির বাড়ি সাঁওতালডিহি টাউনশিপ। বাদশার ফরেন্সিক রিপোর্ট আসার পর ওখানে ছুটে যাওয়ার কারণ কিন্তু একটাই। জানা গেল শুধুমাত্র সমতল ভূমি নয়, পাহাড়ি এবং রুক্ষ মালভূমি অঞ্চল থেকে সীমান্তের চোরাই পথে নানা রকম দুর্মূল্য ভেষজ গাছগাছরা, সাপের বিষ বাইরের দেশে পাচার হচ্ছে। দেশি ব্যবসায়ীরাও বিদেশ থেকে আমদানি করছেন বুলেট প্রুফ জারে সাপের বিষ। এর থেকে মারণ রোগের ওষুধ এবং বহু মূল্যবান মাদকও তৈরি হচ্ছে। এই ব্যবসায়ীদের মধ্যে অন্যতম একজন হলেন শকুন্তলা দেবী। আর দ্বিতীয়জন, তার অপরাধ? বলছি। শকুন্তলার পরের ভিকটিম নামজাদা ব্যবসায়ী অনুপম পোদ্দার। অনুপম পোদ্দার ছিল শকুন্তলার রাইভাল, ব্যবসায়িক জগতে পথের কাঁটা। শকুন্তলার একচ্ছত্র চোরাচালানকারী ব্যবসায় থাবা বসিয়েছিলেন অনুপম পোদ্দার। এই পদ্ধতিতে অনুপম পোদ্দারকে পৃথিবী থেকে সরিয়ে দেয় শকুন্তলা। আসলে শকুন্তলা দেবী ছিলেন বহুরূপী। উনি ফলস আইল্যাশ, ফলস আই লেন্স, উইগ, ফলস নীল ব্যবহার করে নিজের লুক একেবারে বদলে ফেলতেন। কখনো চুল স্ট্রেট লং, কখনো বা শর্ট এবং কার্লি, কখনো চুলের রং কালো তো কখনো হলুদ বা কখনো লাল, কখনো বা হাই হিল জুতো, কখনো বা ফ্ল্যাট শো। আপাত দৃষ্টিতে ওর সঠিক উচ্চতা ঠিক মাপা যেত না। এরপর আসি অয়ন মুখার্জি হত্যাকাণ্ডের প্রসঙ্গে। শকুন্তলা দেবী সম্পর্কে আমি ব্যক্তিগতভাবে বেশ উৎসাহী ছিলাম। বিজনেস ম্যাগনেট হিসাবে ভুঁইফোড়ের মতো হঠাৎ করেই শকুন্তলা দেবীর উত্থান। শকুন্তলা দেবী আদপে রহস্যময়। ওর অতীত এবং বর্তমান জীবন সম্পর্কে উৎসাহী কিন্তু হাজারো মানুষ। আর খুব স্বাভাবিকভাবেই নিজের চারপাশে একটা অদৃশ্য অভেদ্য দেওয়াল বেষ্টিত করে রাখতেন তিনি। হঠাৎই সুবর্ণ সুযোগও এসে গেল ওর সঙ্গে পরিচয় করার। আততাই যেন স্বেচ্ছায় এসে ফাঁদে পা দিলেন। শকুন্তলা দেবীকে আমি দুটি কারণে সন্দেহের তালিকায় রাখি। এক, যখন রৌনিতা শুনল দেবোত্তমের বাবা অয়ন মুখার্জি খুন হয়েছে, তখনও চমকে উঠে মায়ের দিকে তাকিয়ে বলল, না, এ খবর আমার জানা নেই। সদ্য ছেড়ে আসা পুরনো কলেজের সহপাঠী বাবার রহস্যজনক খবর বন্ধুদের মাধ্যমে জানবে না, এমনটা কিন্তু ভীষণ অবিশ্বাস্য। তার উপর নিউজ চ্যানেলে যখন খবরটা বারবার দেখাচ্ছে। দেবোত্তমের এক ঘনিষ্ঠ বন্ধু নীলের কাছ থেকে আমি জানতে পারি অয়ন মুখার্জির মৃত্যু সংবাদ সে রৌনতাকে ফোন করে জানিয়েছে। সে কি? তবে রৌনিতা মিথ্যা বলল কেন? সেটাই তো আমার সন্দেহকে আরো বাড়িয়ে তুলেছে। আসলে রৌনিতা মায়ের কীর্তিকলাপের কথা জানতো না, তবে শকুন্তলা দেবীর কড়া নির্দেশ ছিল রৌনিতা যেন দেবোত্তমের সঙ্গে কোনো রকম যোগাযোগ না রাখে। দেবোত্তমের কারণেই রৌনিতা কলকাতার কলেজ ছাড়ে, এবং সেই প্রসঙ্গে আমি একটু পরে আসছি। আর দুই, শকুন্তলা দেবীর পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, অধস্তন কর্মচারী কারোর সঙ্গে মিশতেন না, কিন্তু পরিচয় পর্বের পরেই আমাদের পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করেন। ওর ব্যবহার ভীষণ আন্তরিক, প্রচুর জেনারেল নলেজ, বিস্তর পড়াশোনা। ওকে যতই কাছ থেকে দেখেছি ততই বিস্মিত হয়েছি। আমার সঙ্গে কথোপকথনের সময় উনি একবার গল্পের ছলে প্রশ্ন করেন আমি কোনো নতুন কেস নিয়ে ব্যস্ত আছি কিনা, এবং সেই কেস সম্পর্কে উনি জানতে উৎসাহী। এমন মার্জিত চরিত্রের মানুষের এইরূপ উৎসাহ প্রকাশে আমার মনে সন্দেহের বীজ বপন হয়। অনেকগুলি প্রশ্ন উকি দেয় আমার মনে। শকুন্তলা দেবী এবং রৌনিতা দুজনেই একসাথে
দেবোত্তমের বাবা অয়নের মৃত্যু সংবাদ পাননি এমনটা কেন বললেন? তবে কি অয়ন মুখার্জির সঙ্গে এদের কোনো যোগসূত্র রয়েছে? শকুন্তলা দেবী আমার নতুন কেস সম্পর্কে এত আগ্রহী কেন? কি জানি অনামিকা, অপরাধী অনিচ্ছা সত্ত্বেও অনেক সময়ই খুব সাধারণ কিছু ভুল করে ফেলে। এক্ষেত্রেও তেমনটাই ঘটেছে। এরপরেই আমি শকুন্তলা দেবীর গতিবিধির উপর নজরদারি শুরু করি এবং নানা রকম বইপত্র আদান প্রদানের অছিলায় ওর সঙ্গে বেশ ঘনিষ্ঠতা বাড়াই। অয়ন মুখার্জি সম্পর্কে খোঁজ নিয়ে জানা যায় উনি মানুষ হিসাবে খুব একটা ভালো ছিলেন না, বেহিসাবি নারীলোলুপ লম্পট। অয়ন মুখার্জির প্রতি বীতশ্রদ্ধ ছিলেন ওর স্ত্রী এবং পুত্র। বিবাহের পূর্বে উনি বহু নারীর সঙ্গে প্রণয়ে আবদ্ধ হন এবং তাদের বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিয়ে পর্যন্ত করেননি। বিয়ের পরে উনি বহু নারীর সঙ্গে সংসর্গ রাখতেন। অয়ন মুখার্জির বাড়ির পারিবারিক অ্যালবাম ঘাঁটতে ঘাঁটতে 17-18 বছরের এক তরুণীর ছবি দেখে বেশ অবাক হয়ে যাই। ছবিটা অয়নের একমাত্র বোন মিলির। মিলির চেহারার সঙ্গে আজকের রৌনিতার অদ্ভুত চেহারার মিল। দুজন ভিন্ন ভিন্ন পরিবারের মানুষের চেহারার এত মিল থাকা ভীষণ কাকতালীয় একটা ব্যাপার। শাশ্বত রায়ের স্ত্রী নীলাঞ্জনা। অয়ন মুখার্জির মাধ্যমে নীলাঞ্জনার শাশ্বতর সঙ্গে পরিচয়। নীলাঞ্জনা এবং অয়ন ছিলেন ক্লাসমেট। নীলাঞ্জনা দেবী বর্তমানে ইউকেতে থাকেন। ওর সঙ্গে যোগাযোগ করেছিলাম আমি নিজেই। উনি জানিয়েছেন কলেজ জীবনে শিবানী নামে একটি মেয়ের সঙ্গে অয়নের বেশ ঘনিষ্ঠতা ছিল বলে উনি শুনেছেন। পরে সেই শিবানীর আর কোনো খোঁজ পাওয়া যায়নি। এই শিবানী হলেন আসলে শকুন্তলা দেবী। ও মাই গড, জাস্ট ভাবতে পারছি না। কলকাতায় পড়াকালীন শকুন্তলা দেবী এবং অয়নের মধ্যে প্রণয়ের সম্পর্ক স্থাপন হয়। শকুন্তলা দেবী গর্ভবতী হয়ে পড়েন। অয়ন বিয়ে না করলেও উনি সন্তানের জন্ম দেন এবং একাই সন্তান প্রতিপালন করতে শুরু করেন। দেবোত্তমের ক্লাসমেট রৌনিতাকে দেখে চমকে যান অয়ন মুখার্জি। বোন মিলির সঙ্গে চেহারার তার অদ্ভুত মিল এবং এরপরেই উনি রৌনিতার পরিচয় জানতে আগ্রহী হয়ে ওঠেন। রৌনিতার পরিচয় পেয়ে আরো চমকে যান। প্রসিদ্ধ ব্যবসায়ী শকুন্তলা দেবীর একমাত্র সন্তান রৌনিতা। শকুন্তলা আর কেউ নন, তারই কলেজ জীবনের সেই শিবানী। শকুন্তলা প্রভূত সম্পত্তির মালিক। বর্ধমান এবং কলকাতার বুকে নামে বেনামে বেশ কয়েকটা ফ্ল্যাট। বাদশা কর্তৃক যৌন হেনস্থার পর রৌনিতা মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়ে। পড়াশোনা, মডেলিং সব বন্ধ হয়ে যায়। শকুন্তলা মেয়েকে চিকিৎসা করিয়ে সুস্থ জীবনে ফিরিয়ে আনেন। 1 বছর গ্যাপ দিয়ে ম্যানেজমেন্ট কোটায় কলকাতার একটা নামী বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে রৌনিতাকে ভর্তি করেন শকুন্তলা দেবী। কলকাতার বুকে নিজের ফ্ল্যাট থাকা সত্ত্বেও মেয়ের নিরাপত্তার খাতিরে ওকে একা ফ্ল্যাট বাড়িতে তিনি রাখতে পারেন না। কলেজের কাছে একটা পিজিতে রৌনিতার থাকার ব্যবস্থা হয়। নিজে ছুটে ছুটে দেখতেও আসতেন তাকে। মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী উনি মেয়েকে বর্ধমানের বাড়ির পরিবেশ থেকে দূরে রাখতে চেয়েছিলেন। শকুন্তলা দেবীর ভাগ্য কিন্তু খুবই খারাপ। কলকাতায় এসে রৌনিতার কলেজেই ভর্তি হয় দেবোত্তম। দুজনের মধ্যে ভালো বন্ধুত্ব হয়। দেবোত্তম যে অয়ন মুখার্জির সন্তান এই কথা জানতে পেরে শকুন্তলা দেবী তাড়াতাড়ি রৌনিতাকে কলকাতার কলেজ থেকে ছাড়িয়ে বর্ধমানে ভর্তি করেন। শকুন্তলার বাড়িতে কুকুর দেখাশোনার কাজ করতেন বাসন্তী নামের এক মহিলা। তিনি শকুন্তলা দেবীর এক মাসির সন্ধান দেন এবং সেই মাসির সঙ্গে যোগাযোগ করে জানা যায় শকুন্তলার জন্ম বাঁকুড়ার ঝাঁটি পাহাড়ি গ্রামে। অত্যন্ত মেধাবী ছাত্রী ছিলেন। উচ্চশিক্ষার জন্য কলকাতায় পড়তে যান এবং এরপর তার মাসির সঙ্গে সেরকম তার কোনো কানেকশন ছিল না। শোনা যায় কলকাতা থেকে উনি চাকরি নিয়ে বেঙ্গালুরু চলে গিয়েছিলেন। বেশ কয়েক বছর পর উনি মেয়ে সহ কলকাতার একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসাবে আত্মপ্রকাশ করেন। অয়ন মুখার্জির ফোন থেকেও কিছু তথ্য পাওয়া যায়। উনি ফেসবুকে রাত জাগা পাখি নামে একটা অ্যাকাউন্টে থ্রেড দিয়ে মেসেজ পাঠিয়েছিলেন। তোমার মেয়ের বাবা আমি, তোমার এখন অনেক টাকা, আমাকে 40 লাখ টাকা দাও, এই টাকা তোমার কাছে নস্যি। উনি একতরফা মেসেজ করে গেছেন। ওই অ্যাকাউন্ট থেকে কোনো উত্তর আসেনি। বর্তমানে ওই রাত জাগা পাখি নামক অ্যাকাউন্টে ডিঅ্যাক্টিভেট করা। আমার দৃঢ় বিশ্বাস ওই অ্যাকাউন্টটি শকুন্তলা দেবীর। রৌনিতা এবং দেবোত্তমের ডিএনএ টেস্ট করলেই রৌনিতা এবং অয়ন মুখার্জির পরিসজাত সন্তান কিনা তা প্রমাণিত হবে। অয়ন মুখার্জি এবং তার বন্ধু শাশ্বত একসঙ্গে ব্যবসা শুরু করেছিলেন।
চুক্তি ছিল 70% টাকা লগ্নি করবেন অয়ন মুখার্জি, কিন্তু তিনি মাত্র 25% টাকা লগ্নি করেছিলেন। অয়ন বলেছিলেন, আমার পূর্ব পরিচিত একজনের থেকে মোটা অঙ্কের টাকা আসার কথা আছে, টাকাটা আসার অপেক্ষায় আছি। শাশ্বত বলে, বিনা শর্তে একজন লাখ লাখ টাকা দেবে? হ্যাঁ, সেই টাকা দিতে সে এক প্রকার বাধ্য। অয়ন শকুন্তলা দেবীকে চিনতেন শিবানী নামে এক গ্রাম্য সাধারণ মেয়ে হিসাবে। উনি ভেবেছিলেন মেয়ের জন্ম পরিচয় প্রকাশ্যে আনার হুমকিতে ভয় পেয়ে টাকা দিয়ে শকুন্তলা দেবী কেটে পড়বেন। টাকার অপেক্ষায় ছিল অয়ন। টাকা এসে পৌঁছয় না, তার আগেই অয়ন খুন হয়ে যায়। শকুন্তলা আন্ডারওয়ার্ল্ডের গ্যাংস্টার, আবার সভ্য সমাজে সুপ্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসাবে তার পরিচিতি যথেষ্ট। টাকা না দিলে অয়ন মুখার্জি রৌনিতার প্রত্যি পরিচয় প্রকাশ করে দেবেন বলে ব্ল্যাকমেলিংও চলছিল। বিরক্ত হয়ে শকুন্তলা অয়ন মুখার্জিকে পৃথিবী থেকেই সরিয়ে ফেলেন। শাশ্বত রায় একটা চরম ভুল করে ফেলেছেন। অয়নের মৃত্যুর খবর পেয়ে শাশ্বত রায় আধ ঘন্টার মধ্যেই ইস্কনের মন্দিরে পৌঁছে যান, কারণ উনি মৃত্যু সংবাদ পাওয়ার অনেক আগেই কলকাতা থেকে ইস্কন মন্দিরের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। অয়নের ফোন ফিঙ্গারপ্রিন্ট লক করা, এটা শাশ্বত বহুবার দেখেছেন। ছেলে দেবোত্তম এবং পত্নী ইলোরা তখনও শোক সামলে উঠতে পারেননি। শাশ্বত সারাক্ষণ অয়নের বডি আঁকলে রাখছিলেন। ইতিমধ্যেই তিনি অয়নের ফোন হস্তগত করেছেন। দেবোত্তম এবং ইলোরাকে আড়াল করে এক ফাঁকে অয়নের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে অয়নের ফোন খুলে ফেলে শাশ্বত। অয়নের ফোন থেকে কিছু জরুরি তথ্য, ব্যাংকের পিনকোড এসব হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছিল। অয়ন মুখার্জির মৃত্যুর 45 মিনিট পরেও তাকে অনলাইন থাকতে দেখা গেছে। অয়ন মুখার্জির ডেড বডি যখন ময়না তদন্তে যায়, হসপিটাল চত্বরে বহুক্ষণ ওর ফোন নাড়াঘাটা করেছে শাশ্বত রায়। অয়নের ফোন পুলিশের হেফাজতে আসে অনেক পরে। নিউজ চ্যানেলে অয়ন মুখার্জির হত্যাকাণ্ডের খবর দেখানোর সময় বারবার শাশ্বতকে দেখানো হয়। অয়নের স্ত্রী পুত্র ভীত, শোকার্ত, স্ত্রী বারবার জ্ঞান হারাচ্ছেন। মনে পড়ছে ঘটনাগুলো? পরিবারটিকে সামলাচ্ছেন একা শাশ্বত রায়। শকুন্তলা দেবী একদিকে দেখছেন অয়ন মৃত, আবার অন্যদিকে নিজের ফেক প্রোফাইল থেকে দেখছেন অয়ন অনলাইন। উনি আন্দাজ করেন এটা শাশ্বতর কাজ। উনি আবার শঙ্কিত হয়ে পড়েন। শাশ্বত অয়নের পুরনো বন্ধু। শাশ্বত নিশ্চয়ই অনেক তথ্য, শকুন্তলা দেবীর পরিচয় ইত্যাদি জানতে পেরে গেছেন এবং উনি এরপরে শাশ্বতকেই টার্গেট করেন। শাশ্বত পরিবার নিজের স্ত্রী কন্যার থেকে সম্পর্ক ছিন্ন করে দেশে ফিরে এসেছিল। দেশে এসে পুরনো বন্ধুর সঙ্গে ব্যবসায়িক চুক্তিতে আবদ্ধ হয় এবং ব্যবসার কাজ অনেক দূর ততক্ষণে এগিয়েও গেছে। বিভিন্ন কোম্পানির কন্ট্রাক্ট পেপারে সই হয়ে গেছে। অয়নের টাকা লগ্নি করার কথা, কিন্তু তার আগেই সে খুন। শাশ্বত অয়নের স্ত্রী এবং পুত্রের প্রতি অদ্ভুত মায়ার জালে জড়িয়ে পড়েছিল। পরিবারটিকে বাঁচাতে মরিয়া হয়ে অনেকটা ঝুঁকিও নিয়েছিল। ইলোরা খুব সাধারণ গৃহবধূ এবং পৈতৃক সূত্রে বিপুল পরিমাণ সম্পত্তি পেয়েছেন। অয়ন পৈতৃক সম্পত্তি বিক্রির জন্য ইলোরাকে চাপ দেন। অয়ন ইলোরা দাম্পত্যের সম্পর্ক মোটেই মধুর ছিল না। কিছুটা অর্থের প্রয়োজনেই ইলোরাকে দ্রুত করায়ত্ত করার চেষ্টা করেছিলেন শাশ্বত। অত্যন্ত দুঃখজনক ঘটনা। এত সতর্কতা সত্ত্বেও শকুন্তলা দেবীকে গ্রেফতার করা গেল না। শকুন্তলা দেবীর বেনামি সম্পত্তি এবার পুলিশ বাজেয়াপ্ত করবে। নমস্কার, শেষ হলো আমাদের আজকের নিবেদন পত্রপাঠ প্রকাশনী থেকে প্রকাশিত 4 অধ্যায় বইয়ের এক বিশেষ গল্প জিঘাংসা। পায়েল সেনের এই নতুন রহস্য গল্প আপনার কেমন লাগলো জানাতে ভুলবেন না নিচে থাকা কমেন্ট বক্সে। আর একজন গুণমুগ্ধ শ্রোতা বন্ধু আমাদের কাছে রিকোয়েস্ট করেছেন রূপলী মৃত্যু গল্পটি আনবার জন্য। সেই বিষয়ে কথাবার্তা অবশ্যই আমরা বলছি, সুখবর দিতে পারবো বলেই আমরা আশাবাদী। যাই হোক, আজকের গল্পে কথকের ভূমিকায় শুভম, অনামিকা প্রান্তিকা, পায়েল সেনের ভূমিকায় আমি খুশি, মিঠির ভূমিকায় অন্তরা, তলতলি পিসির ভূমিকায় কুন্তলিকা, বাদশাহ নীলের ভূমিকায় রৌনক, রৌনিতার ভূমিকায় দেবস্মিতা, প্রতুল গুপ্তর ভূমিকায় মিমো, নিউজ রিপোর্টারের ভূমিকায় সৌরভ সাহা, দেবোত্তমের ভূমিকায় সৌরভ রয়, শাশ্বতের ভূমিকায় শুভদীপ, সহকারীর ভূমিকায় অভিষেক দুবে, শকুন্তলা দেবীর ভূমিকায় মধুরা, নীলের ভূমিকায় কৌশিক,
অয়নের ভূমিকায় অরূপ, বয়স্ক মহিলার ভূমিকায় বলুন তো কে, ইলোরার ভূমিকায় প্রত্যুষা, সমিতির ভূমিকায় সৌরভ সাহা, আবহ সঙ্গীতে দেবদত্ত, পোস্টার ডিজাইন শুভম। শেষ হলো আমাদের আজকের নিবেদন জিঘাংসা। দেখা হচ্ছে আগামী সপ্তাহে ঠিক একই সময় অনলি অন SKO 2.0-তে। আজকের জন্য বিদায়, শুভরাত্রি, ধন্যবাদ।